সুধী দর্শক, আসসালামু আলাইকুম। প্রাচীনতম নগরী এথেন্স থেকে আমি জহিরুল ইসলাম। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে দুজন আমাদের বাংলাদেশি কমিউনিটির নেতৃত্ব এবং সাথে একজন গ্রিক রাজনৈতিক সংগঠনের প্রধান উপস্থিত রয়েছেন। আমি ওনাদেরকে আপনাদের সাথে পরিচয় করাই দিচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত রয়েছেন বাংলাদেশ কমিউনিটির সম্মানিত সভাপতি হাজি কুদ্দুস ভাইকে আজকের অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। কুদ্দুস ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আরেকজন যুক্ত রয়েছেন, তিনি হচ্ছেন বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি এবং গ্রিক কোডে যিনি ট্রান্সলেট করে আমাদের প্রবাসীদের পাশে সবসময় রয়েছেন, তিনি হচ্ছেন আমাদের তাজুল ভাই। আমি তাজুল ভাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন, ওনার নাম হচ্ছেন মিস্টার পেত্রোস। উনি একটি পলিটিক্যাল অর্গানাইজেশন কেরফা নেম। ওয়েলকাম টু আওয়ার পজিটিভ বাংলাদেশ প্রোগ্রাম টুডে, মিস্টার পেত্রো। Thank you very much for the invitation. I'm very happy to be with you. Thank you. সুধী দর্শক, আমরা আজকে পেত্রোর সাথে আমরা ইংলিশে কটা প্রশ্ন করব, উনি আনসার করবেন ইংলিশে। কিন্তু আমাদের যে বাংলাদেশ কমিউনিটির যে দুজন অতিথি রয়েছেন, ওনারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। আপনাদের যে বিষয় জানবার থাকবে আপনারা অনুগ্রহ করে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমি আলোচনার শুরুতেই তাজুল ভাইকে দিয়ে শুরু করতে চাই। তাজুল ভাই, আমরা যে বিষয়টি আমাদের প্রবাসীদের জন্য বর্তমানে বেশি আকাঙ্ক্ষার একটা বিষয়, সেটি হচ্ছে প্রবাসীদের কাগজ নবায়ন করা যাচ্ছে না। উকিলের কাছেও যখন প্রবাসীরা যায় তখন সেখানেও সঠিক কোনো আনসার পাওয়া যাচ্ছে না। এই বিষয়টা থেকে কিভাবে প্রবাসীরা বেরিয়ে আসতে পারে এবং কাগজ নবায়নের ক্ষেত্রে কিভাবে সফল হতে পারে, আপনার জানা থেকে যদি একটু আমাদেরকে আমাদের দর্শকদেরকে একটু বলবেন প্লিজ। তাজুল ভাই, আমাকে কি শুনছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? আমি তো বলছি জি আমরা শুনছি আপনাকে, আমরা আপনাকে শুনছি। জি, আপনাকে আমরা শুনছি। হ্যালো, জি শুনছি আমরা আপনাকে, বলবেন প্লিজ। আজকে আসসালামু আলাইকুম। আজকের এই বিডি নিউজ ইউরোপের আজকের সঞ্চালক গ্রিক বাংলা প্রেস কনফারেন্সের সভাপতি জহির ভাই এবং আমাদের সাথে আজকে অনুষ্ঠানে আছেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সম্মানিত সভাপতি হাজি আব্দুল কুদ্দুস সাহেব, এবং আমাদের সাথে আছেন একজন গ্রিক যিনি আন্টিরেস্টিস অর্গানাইজেশনের ক্রেপার প্রেসিডেন্ট মিস্টার পেত্রোস কনস্টান্টিনোস। আপনি যে জিনিসটি জানতে চাচ্ছেন যে আমাদের যে গ্রিকে প্রবাসী যারা, তারা তাদের যে রেসিডেন্ট পারমিট যেটা না করতে পারছে না, আপনারা সবাই জানেন। জি আপনারা সবাই অবগত যে করোনার কারণেই কিন্তু মূলত যে অফিসগুলা তারা কিন্তু কোনো ধরনের কাজ করতেছে না। কিন্তু সরকার যে একটা অধ্যাদেশ জারি করে সবগুলা রেসিডেন্ট পারমিট আনটিল ডিসেম্বর পর্যন্ত কিন্তু সবগুলা বাড়ানো আছে এখন। সুতরাং গ্রিককে এটা কিন্তু কোনো সমস্যা নাই, যেহেতু আইনত সবগুলা রেসিডেন্ট পারমিট বাড়ানো আছে। কিন্তু কেউ যদি দেখা গেল তার নিজের দেশে সে হয়তো ট্রাভেল করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু সে পারতেছে না, এটাই সমস্যা। আর বাকি সব কাজই সে করতে পারতেছে, যেহেতু ডিসেম্বর পর্যন্ত তাদের রেসিডেন্ট পারমিটের ডেট কিন্তু অলরেডি বাড়ানো আছে। সবার আগে ছিল এটা কিন্তু 8 মাসের, এখন এটা কিন্তু 2 দিন আগে নতুন অধ্যাদেশ জারি করে এটা কিন্তু ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। সুতরাং এটা নিয়ে টেনশনের কিছু নাই। যখনই অফিস আদালত খুলবে সবার কাগজপত্র আবার তারা জমা নিবে এবং সবাইকেই কিন্তু যে রেসিডেন্ট যে স্মার্ট কার্ড যেটার জন্য সবাই যেটা চাইতেছে এটা ইনশাআল্লাহ আসবে। যাতে আমাদের কিন্তু হতাশ হওয়ার কিছু নাই, এটা শুধু করোনার কারণেই কিন্তু এই কাজটা কিন্তু চলতেছে না। জি তাজুল ভাই, আমরা ধন্যবাদ আপনাকে। আমরা একটু পেত্রোর কাছে যেতে চাই। মিস্টার পেত্রো, I have a same question to you. What is the reason for expatriate Bangladesh is to renew the paper?
Can you tell us, our viewers there see you? I think that the Bangladesh workers and those who are making their efforts here for life, they are welcome. So the Greek state should give them more possibilities Yeah. of living in this country and not making so bureaucratic all this process of renewing the paper. I think that one solution would be to give for all the migrants, to give them the chance for citizenship Yeah. without any more torturing in bureaucratic ways. That's one Yeah. way, not to have so many people they are going renewing and renewing again. But I think that all the other process, it's just obstacles without reason. So I think that the government should change all this process, make it very simple. Now with the internet and with the all these new ways, it could be very easy to renew the card. Mr. Petro, you know, these issues is totally political issues. So from your organization, can you do something for these options? Can you tell us, please? Okay, the reality is that this government is creating a very hostile environment to all refugees and migrants. I mean, if you are in this country and you are from Asia, if you are black, if you are Yeah. Muslim, you have a lot of problems. And Yeah. that's the reality. And there are a lot of laws who are making life very difficult. How to approach the school, how to approach the hospital, and so on. So all these problems, they are still there. Also, there are people who are working and they don't have properly their insurance. And if you are from Bangladesh, you have a big problem. If you want to go to your family, you cannot travel easily. Yes. You don't have a Greek embassy in Bangladesh in order to make this process easy. I think that all these things are issues that we are opening and we are demanding from Greek government to give possibilities to Bangladesh and other migrant workers and refugees to have a proper life here. That's why we have mobilization like that we have next Saturday in Omonia, 3 o'clock on 20 Saturday. So for us, the way is to put pressure on this government to change all these racist laws and racist exclusion. You know that there are people without Petro, Pedro, our Bangladeshi people, you know, very respect to Greek nation and Greek country. Our Bangladeshi people think it's a second home for there, who are the long time lived here. According to 40 years, 45 years, more than many people, our Bangladeshis lived here, not involved in any kinds of anti-law. So they think they want to participate all kinds of your Greek mainstream, but now government no gives the any solution for good something, because our many Bangladeshis family, they are sick, they have many problems, but they did not have to ability to pass exit and entry, and they don't get any chance to go Bangladesh for take care of their family. Now many people pass in the very critical times now. So in this situation, from your organization, can you do something? Because you know it's a political issues. Look, Can you explain? Yeah, I think that the most important thing is to give the migrant the right for reuniting his family, the right to invite the members of your family to come and live with you. I think this is very crucial to change. There are a lot of changes that we want to do, and we cannot do it alone. I mean, a Greek left party or a Greek anti-racist organization cannot be successful without the support of Bangladesh community. When the communities are mobilizing, they are winning. So this is what I mean. Remember what happened in Manolada with the migrant workers. We stood together and we won that case.
It took a lot of time, but we won. So I think that there are a lot of things now that we are demanding. If we stay together, we can win. Okay. Okay. Let's see. White, please. I'm coming again. Another question to you. আমি এখন আমাদের কমিউনিটির সম্মানিত প্রেসিডেন্ট কুদুস ভাইয়ের কাছে আসতে চাই। কুদুস ভাই, আমাদের নির্ধারিত প্রশ্নে যাওয়ার আগে এখানে বিভিন্ন সময় আমাদেরকে একটি প্রশ্নে বারবার প্রশ্ন করে যাচ্ছেন কিছু প্রবাসী ভাইয়েরা, 30-40 জন প্রবাসীরা আমার কাছে কিছু ভিডিও পাঠিয়েছে বিভিন্ন সময়। আজকে প্রশ্ন করেছেন অলরেডি হুসাইন মোহাম্মদ ইকবাল, তিনি প্রশ্ন করেছেন এখানে দুজন লোক দোকানে জমা রাখা অর্থ তারা নাকি আত্মসাৎ করেছেন। এই বিষয়টা নিয়ে তারা অনেক কান্নাকাটি করছেন, ভিডিও দিচ্ছেন, কিন্তু আমি তাদেরকে খুঁজতে গিয়েছিলাম, তাদের আমি খুঁজে পাইনি, এবং তারা ভিডিওতে বলেছে তারা নাকি আপনাকেও বিষয়টা অবগত করেছেন। এই বিষয়ে আপনার কোনো জানা আছে কিনা কাইন্ডলি? জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি প্রথমত ধন্যবাদ দিতে চাই আজকে বিজ্ঞ সঞ্চালক জনাব জহিরুল ইসলাম ভাইকে, যিনি পজিটিভ বাংলাদেশের পক্ষ থেকে এবং গ্রিক বাংলা প্রেস ক্লাবের সভাপতি, যিনি দীর্ঘদিন যাবৎ শুধু প্রবাসীদের বিভিন্ন সার্বিক সমস্যা, কাগজপত্রের সমস্যা, মানুষের সামাজিক সমস্যা এবং বিভিন্ন সমস্যা নিয়ে মানে এই অনলাইন কনভারসেশনে আলাপ করতেছেন। শুধু আমি নয় বা বাংলাদেশ কমিটির সাবেক সভাপতি নয়, বিভিন্ন লোকদেরকে নিয়ে মিডিয়ার মধ্যে আলাপ আলোচনা করতেছেন এবং বিভিন্ন, আমি বলবো যে এটা একটা যুগোপযোগী আলোচনা। এই জন্য প্রথমত জহিরুল ইসলাম ভাইকে মানে বাংলাদেশ কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাবেক সম্মানিত সভাপতি এবং যিনি আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে বিশেষ করে মানে আইনি সহায়তা প্রদান করেন এবং বাংলাদেশ কমিউনিটির সভাপতি হিসাবে বা একজন অতি নন পরিচিতি মানুষ হিসাবে কিন্তু সকল বাংলাদেশি মানুষের কাছে প্রিয় মুখ জনাব তাজুল ইসলাম। এবং আমার সাথে রয়েছেন মিস্টার পেত্রোস কনস্টান্তিনো, কোঅর্ডিনেটর অফ কেরফা এবং একটা পলিটিক্যাল সংগঠনের সভাপতি উনি। ওনার পলিটিক্যাল সংগঠনের নাম হচ্ছে আন্দারসিয়া। তো যাই হোক, মিস্টার পেত্রোস কনস্টান্তিনো, কালিস্পেরা que kalau apo que ma puiste mazimas que apo kinotita Bangladesh tinelada que all aptata Bangladeshian pumenu ne do elada kalisto para poli que kalistiso para poli puisaste mazimas kalisto আজকে আমরা আমাদের গ্রিকে যেবা যারা প্রবাসী বাংলাদেশে যারা বসবাস করতেছেন তাদের সুবিধার্থে আমরা আজকে মানে এই বাংলাতেই কথা বলবো যাতে তারা বিষয়টা বুঝতে পারে। তো আমাকে যে বিষয়টা প্রথম যে প্রশ্নটা করা হয়েছে আজকে, সেই ব্যাপারে আমি একটু উত্তর দিতে চাই। আসলে বিষয়টা লোকমুখে আমাদের কাছে শোনা, আবার কিছু কিছু লোক সত্যিকার অর্থে ওরা আইসা মৌখিকভাবে কিন্তু বাংলাদেশ কমিউনিটি বলবো না, ব্যক্তি হিসাবে আমাকে কিন্তু অবহিত করেছে। কিন্তু যখনই আমি ওনাকে সাজেস্ট করেছি যে বিষয়টা আপনার বাংলাদেশ কমিউনিটিকে লিখিতভাবে আপনারা মানে অবহিত করেন, তো আমি দেখছি যে আসলে যে বা যারা ভুক্তভোগী অর্থাৎ যাদের টাকা পয়সা বিভিন্ন দালালরা মেরে খাওয়ার চেষ্টা করতেছে বা মেরে খেয়েছে, তো এদের মধ্যে কিন্তু সত্যিকার অর্থে কোনো একতাবদ্ধ নাই। আমরা বিভিন্ন ভাবে বলছি যে তোমরা সবাই একত্রিত ভাবে বাংলাদেশ কমিউনিটির কাছে লিখিত ভাবে আবেদন করো, তাইলে হয়তো আমরা দূতাবাসের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে এইটার একটা ব্যবস্থা নিতে পারবো। তবে তারা কিন্তু লিখিত ভাবে আমাদের কাছে আসে নাই। আবার দেখা গেছে ওই লোকগুলা যখনই তার পাশ টাকাটা পাইয়ে যায় অথবা তাকে যখন মানে দালালরা আশ্বস্ত করে যে তুমি বেশি আলাপ আলোচনার দরকার নাই, আপনার টাকাটা আমরা দিয়ে দিব, তাদের দ্বারা কিন্তু একটা গ্রুপ কিন্তু একেবারে মিউট হয়ে যায়, মানে তারা কোনো কথাবার্তা বলে না। তো এই ধরনের পরিস্থিতিতে আসলে বাংলাদেশ কমিউনিটি জানা থাকলেও যেহেতু লিখিত ভাবে আমাদের কাছে কোনো কিছু নাই, সেই হিসাবে ওই ব্যাপারে আমরা কোনো কিছু করারও সুযোগ হয়ে ওঠে নাই। তারপরে আমি বাংলাদেশ
জি কুদ্দুস ভাই সেখানে জি তারা যদি সবাই না আসতে পারে, আমি আপনাকে এই বিষয়টা একটু রিমার্ক করছি, জি তারা যদি সবাই না আসতে পারে, 2 জন হোক, 5 জন হোক, 10 জন হোক, যে বা যারা আছে, তারা যদি আলাদা আলাদা করে বা 2-4 জন মিলে হোক, 2 জন মিলে হোক, আপনাকে যদি কোনো লিখিত আবেদন দেয়, এক্ষেত্রে আপনি বিষয়টা নিয়ে এগোতে পারবেন কিনা? জি আমি এর আগে যেটা বলতে চাই, যে যেটা আপনি বললেন, আমরা অলরেডি যারা আমাদের কাছে লিখিতভাবে আবেদন করেছে, আমরা তাদের জন্য ভালো একটা সুন্দর ব্যবস্থা করেছি কিরকম, আমরা বাংলাদেশ দূতাবাসের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে, আপনারা জানেন এখানে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের লেবার উইংস আছে, এটার মধ্য দিয়ে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে সরাসরি আমরা একটা কেস ফাইল করেছি, এবং প্রবাস কল্যাণ মন্ত্রণালয় ওখানে ডিসির মাধ্যমে কিন্তু তার লোকাল অ্যাড্রেসে তদন্ত করে এই ব্যাপারে একটা ব্যবস্থা নিতেছে, বা মানে ভালো একটা ব্যবস্থা করতেছে। অতএব যদি কোনো লোক লিখিত হবে কমিউনিটির কাছে মানে তাদের বিষয়টা নিয়ে আবেদন করে, বা ভুক্তভোগী যারা তারা বাংলাদেশ কমিউনিটির কাছে আবেদন করে, অবশ্যই বাংলাদেশ কমিউনিটি তাদের ভালো একটা ব্যবস্থা করার জন্য যেটুকু করা দরকার আমরা আশাবাদী সেটা আমরা করতে পারবো। কিন্তু কোনো লোক যদি তাদের নিজেদের একতাবদ্ধর অভাবে যদি বাংলাদেশ কমিউনিটির কাছে লিখিত হবে কোনো কিছু মানে দিতে না পারে, বা লিখিত ভাবে কোনো নালিশ করতে না পারে, সেক্ষেত্রে বাংলাদেশ কমিউনিটি কোনো কিছু করার থাকে না। জি, সুধী দর্শক, আমরা আপনাদেরকে যে কথাটি বলতে চাই, এই বিষয়টি নিয়ে অনেক আগে থেকে আপনারা আমাদেরকে প্রশ্ন করেছেন, আসলে আমরাও স্পেসিফিক কোনো এভিডেন্স না পাওয়ার কারণে কথা বলতে পারি না। আপনারা যেহেতু আমার কাছে ভিডিও পাঠিয়েছেন এবং এখানে কমেন্ট করেছেন, সেই জায়গা থেকে আমাদের আজকে সম্মানিত গেস্ট, আজকে আমাদের শিডিউল প্রশ্নের মধ্যে সেটি ছিল না। আপনার প্রশ্ন, হুসাইন মোহাম্মদ ইকবাল, আপনি প্রশ্ন করার কারণে আমরা এই বিষয়টা তুলে ধরতে সক্ষম হয়েছি। একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা যদি লিখিত কোনো কিছু না দেন, বিদেশ বাড়ি এখানে অনেক কিছু করা যায় না। সেজন্য আমার কমিউনিটি প্রেসিডেন্ট যে কথাটি বললেন, আপনারা লিখিতভাবে প্রেসিডেন্টকে দেন, যে টাকা পান, 1 জনে পান, 2 জনে পান, 10 জনে পান, 40 জনে পান, যে বা যারা পান, আপনারা লিখিত দেন। তখন তিনি চিন্তা করবেন পরিষদকে ডেকে কি বা কিভাবে করা যায়। তবে আপনারা যদি বলেন যে আমরা আপনাদের ব্যাপারে কথা বলি না, তাহলে এটা অন্যায় হবে, কারণ আমরা মিডিয়াতে কারো পক্ষেও নয়, কারো বিপক্ষেও নয়। কথা হচ্ছে কি, আমরা স্পেসিফিক কোনো এভিডেন্স না পেলে এই মিডিয়াতে কথা বলতে পারি না। মিডিয়া আছে বলে যে যা তা বলবো সেটা হতে পারে না। আমরা কাউকে কখনো কোনো কারণ ব্যতি রেখে কোনো ইনসাল্ট করতে পারি না, এটি আমাদের জন্য রাইট নাই। সেই জায়গা থেকে আমরা যে কাজটি করি, আপনি যখন আমাদেরকে কমেন্ট করেছেন, কমেন্টটা নিয়ে আমরা আলোচনা করার সুযোগ হয়েছে। পাশাপাশি আপনারা যখন লিখিতভাবে আমাদের কমিউনিটিকে জানাবেন, তখন কমিউনিটি তাদের প্রয়োজনীয় যে পদক্ষেপ আছে ওনারা করার চেষ্টা করবেন সর্বোচ্চ। আশা করি আপনি হতাশ হবেন না এবং আমাদের উপর বিরক্ত হবেন না। আমরা আসলে কোনো কিছুর জন্যই যে আপনাকে বলছি না তা নয়, আপনি যুগোপযোগী প্রশ্ন করেছেন, এখন আমরা আলোচনা করে দিয়েছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন, এবং আপনাদেরকে কমিউনিটি প্রেসিডেন্ট যে কথা বলেছেন, আপনি সেভাবে লিখিত দিলে নিশ্চয়ই উনি ওনার পরিষদের পক্ষ থেকে সেই কাজটি করবেন। একটা বিষয় মনে রাখবেন, মিডিয়ার কাজ, সাংবাদিকদের কাজ কোনো কিছুকে বাস্তবায়ন করে দেওয়া নয়, অসঙ্গতিগুলা, সুবিধা অসুবিধাগুলো তুলে ধরা, সেটা যারা কর্তৃপক্ষ নেতা যারা আছেন এনারাই এই বিষয়গুলো বাস্তবায়ন করবেন। এটি হচ্ছে একটি আদর্শিক জায়গা, সেই জায়গাতে আমরা আছি এবং সবসময় থাকবো। আপনি সহ সবার পাশে আমরা আছি। জি, ধন্যবাদ। আমরা কুদ্দুস ভাই, আমাদের যে আরেকটি প্রশ্ন ছিল, এখানে যেই শিশুরা জন্মগ্রহণ করছে তাদের বার্থ সার্টিফিকেটটি বাংলাদেশ থেকে অ্যাটাস্টেশন করে সত্যায়ন করে আনা লাগে, এই জায়গাটা আসলে কিরকম? এটা কি একটা সন্তান আমার এখানে বাঙালি স্মুথ হসপিটালে সাপোজ জন্মগ্রহণ করলেন, এই সন্তানটাকে কিভাবে বাংলাদেশের একটি হসপিটাল থেকে, বাংলাদেশের একটি মিউনিসিপ্যালিটি থেকে অথরাইজেশন করে অ্যাটাস্টেশন করে আনা যায়? এটি কোন ধরনের একটি প্রক্রিয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা দেখেন একটা গভর্নমেন্টের একটা সুনির্দিষ্ট একটা প্রক্রিয়া। কেন বলতেছি, যে লোকগুলা এখানে জন্মগ্রহণ করে, যেমন আমার একটা ছেলে এখানে জন্মগ্রহণ করলো, যেহেতু আমার গ্রিক নাগরিকত্ব নাই, সেই হিসাবে কিন্তু আমার এই ছেলেটাকে বাংলাদেশ সরকারের যে এই মিউনিসিপ্যালিটি বা ইউনিয়ন পরিষদ যেটা, সেখানে কিন্তু তাকে নামটা কিন্তু নিবন্ধন করতে হয়। এটা কিন্তু নর্মাল। স্বাভাবিকভাবে যদি আমি একটা বাংলাদেশ থেকে যদি একটা ফ্যামিলি সার্টিফিকেট আমি নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে যদি আমার এই ছেলেটাকে আমি ওইখানে ইনক্লুড না করাই, তাইলে কিন্তু আমি তাকে মানে এই ফ্যামিলি সার্টিফিকেট অন্তর্ভুক্ত করে নিয়ে আসতে পারতেছি না। এটা আমার মনে হয় প্রবাসী বাংলাদেশিরা যাদের বাচ্চারা এখানে জন্মগ্রহণ করতেছে, ওখান থেকে যে মানে একটু নিয়ে আসতেছে, আমি মনে করি যে এটা খুব একটা কঠিন কাজও না। সুতরাং তাদের স্বার্থেই কিন্তু এটা করা হইতেছে। অতএব আমি মনে করতেছি যে যে লোকগুলো এখানে, যে বাচ্চা গুলো এখানে জন্মগ্রহণ করতেছে, ইউনিয়ন পরিষদকে শুধু শুধু বললে দিলেই হয় যে তার
জন্মস্থানটা হচ্ছে এথেন্স বা গ্রিস, আর বাকি তার লোকাল অ্যাড্রেস, তার যে নাম, তার বাপের নাম, তার মায়ের নাম, তার যে ইউনিয়ন পরিষদের যে অ্যাড্রেস, তার গ্রামের নাম, সবকিছু ওইভাবে লিখিয়া শুধু লোকাল অ্যাড্রেস বলতো, যে তার প্লেস অফ বার্থ যেটা, সেটা হচ্ছে এথেন্স। তাইলেই কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে খুব সহজে একটা সার্টিফিকেট নিয়ে আসতে পারে। সুতরাং এটা নিয়ে খুব একটা মানে আলোচনা করার কিছু নাই। আর এটা কিন্তু প্রবাসীদের স্বার্থে, আমি তো বললাম যে আমি আমার বাচ্চাগুলো যদি আমি লোকাল বাংলাদেশে যদি ইনক্লুড না করাই, তাহলে তো একটা ফ্যামিলি সার্টিফিকেট নিয়ে আসলে তার নামটা কিন্তু এখানে ইনক্লুড করতে পারতেছি। অতএব এটা কিন্তু খুবই সহজ ব্যাপার। জি, ধন্যবাদ। আমরা একটু তাজুল ভাইয়ের কাছে যেতে চাই। তাজুল ভাই, এখানে অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে যারা দীর্ঘদিন এই দেশে আছে তারা পাসপোর্টের, গ্রিক পাসপোর্টের জন্য কোন প্রক্রিয়াটির মধ্য দিয়ে আবেদনটি করতে পারে এবং কোন প্রক্রিয়াটিতে এগুলে তারা সহজেই পাসপোর্টের মতো জায়গাটিতে, কারণ গ্রিক সরকার তো পাসপোর্টটা বন্ধ করে রাখে নাই, কিন্তু প্রক্রিয়াটা একটা লেন্দি প্রসিডিউর। সেই জায়গা থেকে আপনি আপনার অভিজ্ঞতা থেকে যদি দর্শকদেরকে একটু শেয়ার করতেন তাহলে তাদের জন্য সহজ হতো। এই প্রশ্নটা আমাদেরকে প্রায় সময় করে থাকে, আমরা কোনো সঠিক উত্তর একটি প্রোগ্রামের জন্য দিই নাই, তা আজকের জন্য অপেক্ষা করছিলাম। যেহেতু আপনার বিশাল একটা অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে যদি আপনি একটু আমাদেরকে শেয়ার করেন, দর্শকদের জন্য উপকার হয়। তাহলে ভাই, যাই হোক, গ্রিক পাসপোর্টের বা নাগরিকত্ব আইনে যেটা আছে যে একজন বিদেশি এই দেশে যখন 10 বছরের উপরে বৈধভাবে বসবাস করতেছে, তাদের প্রত্যেকেরই রাইট আছে যে তারা গ্রিক নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। সেই ক্ষেত্রে তারা যাতে সহজে আবেদন করতে পারে, আমি যেটা পরামর্শ করব, প্রথমত তারা একটা ভালো যে কোনো একটা লয়ারের শরণাপন্ন হবে। একজন লয়ারের শরণাপন্ন হলেই যে লয়ারই বলে দিবে যে কিভাবে সহজভাবে সে আবেদন করতে পারে। এই দিক দিয়ে আমাদের বাংলাদেশিরা আমরা কিন্তু খুব পিছনে। আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখছি, অন্যান্য দেশের লোকজন কিন্তু অনেকেই কিন্তু গ্রিক নাগরিকত্ব তারা কিন্তু অলরেডি পাইয়া গেছে, কিন্তু আমাদের লোকজন এই যে আমাদের যে বার্থ সার্টিফিকেট যেটা ইন্ডিয়া থেকে, যেটা তাদের যে দিল্লি এমবেসি থেকে যে বার্থ সার্টিফিকেট যেটা অ্যাটাচ করাতে হয়, এটা কিন্তু অনেকেই এই ঝামেলার কারণেই কিন্তু অনেকেই কিন্তু পিছনে পড়ে রয়েছে। তাই আমি মনে করি আপনারা এই যে বার্থ সার্টিফিকেটটাই শুধু দরকার, আর যাদের ফ্যামিলি আছে তাদের তো বাচ্চা কাচ্চা আসছে, সবগুলা সার্টিফিকেটে আপনারা যে অ্যাটাচ করাইয়া আপনারা যে আবেদন করেন, ইনশাল্লাহ আবেদন করলে সবাই কিন্তু পাইয়া দেবে। যদিও দেরি করতেছে, যে আগের আবেদন দেখা গেছে অনেক লোকে কিন্তু 4-5 কিন্তু অপেক্ষা করতেছে যে ইন্টারভিউ জন্য, তাদেরকে ইন্টারভিউতে কিন্তু ডাকতেছে না। তবে খুব সহসা একটা নতুন আইন করার সরকার হয়তো চিন্তা করতেছে। এটা এখন তো করোনার পরপরই এই ব্যাপারে তাদের একটা চিন্তা ভাবনা আছে, ইন্টারভিউ গুলা যাতে তাড়াতাড়ি তারা নিতে পারে। যেমন যেভাবে যে গ্রিক ড্রাইভিং লাইসেন্স যেভাবে দেওয়া হয়, ঠিক এইরকম গ্রুপ আকারে হয়তো 200 জন 300 জন একসাথে তারা হয়তো হলে লিখিত পরীক্ষা দিল, তখন কিন্তু আর তাদের এই 4-5 বছর কিন্তু অপেক্ষা করতে হবে না। এই জন্য যেহেতু আইন আছে এবং 2 জন গ্রিক সাক্ষী, যেটা আরেকটা সমস্যা যেটা, তবে এই যে গ্রিক সাক্ষীর ব্যাপারে অনেকেই দেখা গেছে যে গ্রিক সাক্ষী হয়তো সংগ্রহ করতে পারতেছে না, কিন্তু দীর্ঘদিন তারপরে এই আইনটার ব্যাপারে যে গ্রিক সাক্ষীর ব্যাপারে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটি সবাই মিলে যদি আমরা একটা আবেদন করতে পারি যে একটা লোক এতদিন এই দেশে বসবাস করার পরে কেন তাকে আরেকজনের কাছে শরণাপন্ন হতে হবে, আরেকজন নাগরিকের অপেক্ষা কেন করতে হবে না, আমার মনে হয় তারা এই আইনটা উদ্যোগ করে নিবে। কিন্তু যেহেতু এই পর্যন্ত আইন আছে, আমি যেটা পরামর্শ দিব, আমাদের অনেক লোকের একটা প্রশ্ন আছে বাংলাদেশিদের যে ভাই আমরা কি আবেদন করলে এই দেশে কি আমাদেরকে নাগরিকত্ব দিবে কিনা। আমি যে কথাটা বলবো, আপনারা সবাই আবেদন করেন, ইনশাআল্লাহ সবাই পাবেন। হয়তো অনেকের বই আছে যে আমরা হয়তো প্রথমবার ইন্টারভিউতে আমরা টিকব কিনা, আপনি আবেদন করার পরে অবশ্যই হয়তো যে যখন আপনি একটা লয়ারের পরামর্শ নিবেন, লয়ার আপনাকে গাইডলাইন দিয়ে দিবে যে আপনি ইন্টারভিউ কিভাবে দিবেন। এটা এত কঠিন কিছু না। তাই আমি বলবো এখন যেহেতু এই আইনটা আছে আর এটা আরো আগামীতে আরো সহজ হওয়ার সম্ভাবনা আছে, আপনারা দেরি না করে যে বা যারা আবেদন করেন নাই সবারই আবেদন করা উচিত। জি, ধন্যবাদ। এখানে তাজুল ভাই একটা প্রশ্ন আসছে আমাদের আদিয়া পারামণি পারাতেসি 31শে মার্চ,
আবার ওটু রেনু হবে কি জানাবেন প্লিজ। এই প্রশ্নটা নিয়ে একটু বলবেন প্লিজ। এটা অলরেডি আমি আগেই বলছি, এটা 31শে মার্চ না, এখন কিন্তু এটা 31শে ডিসেম্বর পর্যন্ত অলরেডি ঘোষণা দিছে সরকার, ঠিক হয়েছে, বুঝছেন? সুতরাং জি জি এখানে যে সমস্যাটা হলো, দেখা গেছে যে ওইটা পারাতাসিক থাকলেও কিন্তু অনেকে হয়তো দেশে যাইতে চাইতেছে, কিন্তু তারা দেশে যাইতে পারবে না। না, এজন্য বুঝছি। যেটা একটু আগে পেত্র বলছে, আমরা যদি যে পেরিফেরিয়ার সাথে যোগাযোগ করে, দেখা গেল যে এইরকম যে করোনার প্রাদুর্ভাব এখনো চলতেছে, হয়তো মেয়ের দিকে কিছুটা যে সম্ভাবনা আছে সবগুলো অফিস আদালত খুললে তো ভালো। যদি দেখা যায় যে এটা আরো লেংথি হয়, সেই ক্ষেত্রে একজন লোকের হয়তো দেখা গেল খুবই জরুরি, তার হয়তো বাইরে ট্রাভেল করতে হইতেছে, সেই ক্ষেত্রে যাতে স্পেশাল ভাবে এই কাগজগুলো তারা যাতে রিনিউ করে দেয়, যাতে তাদেরকে স্মার্ট কার্ড ইস্যু করে, এই ধরনের একটা প্রস্তাব পেরিফেরিয়াতে কমিউনিটি এবং যে পেট্রোর সহযোগিতায় আমরা একটা প্রস্তাব দিতে পারি। সবগুলা কাজ তো তারা এখন করবে না করোনার কারণে, কিন্তু বিশেষ ক্ষেত্রে কেউ অসুস্থ থাকে, তার যদি যে দেশে যাইতে হয়, তার কাগজপত্র সব যেহেতু আছে না, তার কাগজটা যাতে তারা সহজে আবেদনটা গ্রহণ করে, তাকে যাতে একটা সময়ের মধ্যে তাকে যাতে তার রেসিডেন্ট পারমিটটা তার হাতে দিতে পারে, এই ধরনের একটা সুযোগ রাখার দরকার আছে। আমরা আবেদন করতে পারি, কারণ যেহেতু করোনার কারণে আমরা তো বাকি তো আপনি জোর করতে পারবেন না, যা তোমাদের এখন কাজই করতে হবে, আগে তো বাঁচতে হবে আমাদের, কি কিছু বুঝছেন? যে এখানে আরেকটি প্রশ্ন আছে, তার সুতরাং সেটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে, উনি সেলুনিকে থাকেন, উনি দীর্ঘদিন থেকে মানিগ্রামে, তারপরে ইয়াতে মানিগ্রাম এবং ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা পাঠিয়ে থাকেন। উনার সকল তথ্যপাত্রগুলা ঠিক আছে, কিন্তু সিটিজেনের জায়গায় তিনি ওখানে পাকিস্তানি লেখা আছে। তাহলে এই বিষয়টাকে সংশোধন করার কোনো সুযোগ আপনার জানা মতে আছে কিনা? উনি গতকালকে এটা সোশ্যাল মিডিয়াতে শো করেছেন, আজকে আবার এখানে কমেন্টও করেছেন। সেই কমেন্ট করাতে আমরা আপনাকে দিয়ে এটা আলোচনা করানো সহজ হচ্ছে। আমি বলি, প্রথম কথা হইলো উনি হয়তো 7 বছরের আইনে কাগজটা জমা দিতে চাইছে, যে একটা আইন আছে যেটা হইলো যারা এই দেশে 7 বছর কন্টিনিউ আছে না, তারা হয়তো তাদের রাইট আছে যে তারা আবেদন করার যে বিদেশে রেসিডেন্ট পারমিটের জন্য। এখন যদি উনার আগের কাগজগুলাই পাকিস্তানি থাকে, আর পরবর্তীতে যখন উনি আবেদন করবে ওইখানে যদি বাংলাদেশ উল্লেখ করিয়া দেখে, আগের যে কাগজগুলাতে যদি পাকিস্তানি লেখাও থাকে, এটাতে কিন্তু এফেক্ট করবে না, তারা ফাইনাল যেটা পাসপোর্টটাই কিন্তু কাউন্ট করবে। আর সাথে একটা অ্যাপ্লিকেশন, যে আমি আগে ভাষা জানতাম না, যার কারণে ওরা ভুলবশত আমার ওই যে ন্যাশনালিটি, আমি অরিজিনাল বাংলাদেশি কিন্তু ওইটা লেখছে পাকিস্তানি, কিন্তু ওইটা ডকুমেন্ট হিসাবে কিন্তু কাউন্ট করা হবে। সবগুলা ডকুমেন্ট যেটা পাকিস্তানি লেখা থাকলেও এটা কিন্তু সমস্যা নাই, এটা চেঞ্জ করানোর দরকার নাই, যে প্রত্যেক জায়গায় হাইটে যেখান থেকে হইছে প্রত্যেক কপি চেঞ্জ করানোর দরকার নাই। উনি যখন কাগজ জমা করবে পাসপোর্ট এবং সাথে একটা অ্যাপ্লিকেশন, যে আমার আগে যে আমার বাসা না জায়গার কারণে আমার এটা ভুল হয়েছে, আমি কিন্তু বাংলাদেশি সিটিজেন, আর পরে মধ্যে এটা উল্লেখ করা থাকবে বা পাসপোর্টে তো অলরেডি এটা প্রমাণ করবেই, জাস্ট এটা ফেতনি দিলসি যেটা আর না সহজ হইলো, ওটাতে উল্লেখ করবে। এখানে একটি প্রশ্ন আছে তাজুল ভাই, দূতাবাস থেকে যে বাংলাদেশি হিসেবে যে সত্যায়ন পেপার নেওয়া লাগে, তো এই ডকুমেন্টের বাংলাদেশি পাকিস্তানি লেখা থাকার কারণে তার বাংলাদেশ দূতাবাস থেকে ওই প্রত্যয়ন পত্রটি নিতে কোনো অসুবিধা হবে কিনা আপনার জানা মতে? এটা যাই হোক, আমাদের কমিটির যে সভাপতি সাহেব আছেন, দূতাবাসের লোকজন, তবে দূতাবাসে এটা তো সব জায়গায় প্রয়োজন হয় না। আমার জানা মতে যে দূতাবাসের কাগজটা একান্ত যদি কোথাও তারা চায় কোনো অফিস থেকে, যখন দেখা গেছে কারণ নামের সমস্যা হইলে পরে না, সেই ক্ষেত্রে কোনো তারা হয়তো দূতাবাস থেকে কাগজটা দিতে পারে। এরপরে আমার মনে হয় দূতাবাস যেহেতু পাসপোর্ট আছে, এটা না দেওয়ার তো কোনো কারণ নাই, অবশ্যই এই সার্টিফিকেটটা তারা ইস্যু করবে, যেহেতু বাংলাদেশি নাগরিক হইলে তাদের রাইট আছে, তারা অবশ্যই দূতাবাস থেকে সেই সার্টিফিকেট নিতে পারবে, যেটা আমি মনে করি। আর আমাদের রাষ্ট্রদূত এবং দূতাবাসের যারা আছেন তারা সবাই আন্তরিক। যে আমরা তাইলে একই প্রশ্নটা নিয়ে একটু কুদ্দুস ভাইয়ের কাছে আসতে চাই। কুদ্দুস ভাই, এখানে আমাদের অনেকে বলছেন 5 বছরের নমু আসে, কথাটা কি আসলে সত্য কিনা এটা অনেকে জিজ্ঞেস করে। আজকে এখানে একটি শিপন আহমেদ তিনি কমেন্ট করেছেন 5 বছরের নমু, এই ধরনের কোনো আপনি যেহেতু প্রশাসনের সাথে ডিল করেন, এটা আসলে মানে গ্রিক গভর্নমেন্ট বলতে গ্রিক যে কিবেন্ট নিছি বর্তমান যে মানে সরকার ক্ষমতা আছে, তারা কিন্তু আগে একটা কথা বলছিল, কিন্তু করোনার কারণে এই প্রসেসটা আটকা পড়া রয়েছে, বুঝছেন? যদি আমরা করোনা স্বাভাবিক হয়, তারা এই ধরনের একটা কিছু হইতে পারে, কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের কোনো আইনের কোনো ভিত্তি এখনো আমরা পাই নাই, মানে লিখিত ভিত্তি এখনো কোনো কিছু পাই নাই। তবে আমরা আশাবাদী। এখানে তাজুল ভাই এই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছেন অলরেডি। এটা হচ্ছে
এখানে তিনি মানিগ্রাম ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কাগজ পাঠিয়ে থাকেন, পাঠিয়ানোর পরে কিন্তু সেখানে বাংলাদেশি লিখা, বাংলাদেশির জায়গার মধ্যে পাকিস্তান লিখে দিয়েছেন। তিনি আমাদের সব খুব পরিচিত, তিনি গতকালকে সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, আজকে এখানেও কমেন্ট করেছেন এবং তাজুল ভাই অলরেডি এটা সমাধান দিয়েছেন। কিন্তু এখানে হচ্ছে কি, যারা 7 বছরের কাগজ জমা দেয় সেখানে আমাদের দূতাবাস থেকে এটি প্রত্যয়নপত্র দেওয়া লাগে। এই প্রত্যয়নপত্রটি নেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকের সম্মুখীন হবেন কিনা আমাদের এই আলমগীর ভাই, যিনি প্রশ্ন করেছেন? এই ব্যাপারটা আপনারা ভালোভাবে বোঝেন। ব্যাপারটা জি। হচ্ছে যে উনি ওই ওয়েস্টার্নে টাকা পাঠান অথবা মনে করেন মানিগ্রামে টাকা পাঠান, ওখানে বাংলাদেশি লেখা হয়ে গেছে, এটা কিন্তু ধর্তব্য বিষয় না। কিন্তু জি। যদি দেখা যায় যে উনার আগের বাংলাদেশ পাকিস্তানি পাসপোর্ট আছে, ঠিক আছে, আবার পরবর্তীতে বাংলাদেশি পাসপোর্ট আছে, সেই ক্ষেত্রে একটু ভিন্ন ভিন্ন ব্যাপার আছে। না, সেটা ওনার কিন্তু বাংলাদেশি পাসপোর্ট আছে, ওনার কাছে কোনো কালে পাকিস্তানি পাসপোর্ট ছিল না, আমি জানি, উনি আমাকে এটা জানিয়েছেন। ওনার কাছে বাংলাদেশি পাসপোর্টই আছে, উনি সিলেটেরই। যদি এটা হয় তাহলে তো কোনো কথা নাই, উনি ওই ওয়েস্টার্ন ইউনিয়নে আর মানিগ্রামে এটা তো কর্তব্য না, এটা দেখাইবারও বিষয় না। যেহেতু জি। বাংলাদেশি পাসপোর্ট আছে, দূতাবাসে গেলেই যদি এই ধরনের একটা সিম সার্টিফিকেটের দরকার হয়, যেহেতু পাসপোর্ট আছে এটা দিতে বাধ্য। ওকে, বুঝছেন? এখানে আমি থ্যাংক মনে ইউ। করি না আমরা, কোনো প্রতিবন্ধকতার শিকার হয়। জি, থ্যাংক ইউ। আমরা সমাধান পেয়েছি আলমগীর ভাই, নিশ্চয়ই আপনি সমাধান পেয়েছেন। আমরা একটু পেট্রুর কাছে যেতে চাই। পেট্রু, আর ইউ ওকে? মাই সাউন্ড ইজ ক্লিয়ার নাও? Very clear. It's okay. Yeah, okay. Why will Bangladeshis participate in various programs of your party? I think it's the best way to succeed and to win what we demand is unity. It's that the Bangladesh people and Bangladesh workers who live in Greece, they have to work together with Greek anti-racist, anti-fascist organization. When we work together, we can succeed. Remember what happened with Χρυσή Αυγή, Golden Dawn. You know, for 12 years, there was terror. There were murders. There was stamping all the migrants in neighborhoods, especially in Agios Panteleimonas. Now this group is in prison because migrants with KERFA, with the anti-fascist movement, with the Greek trade unions, they work together. So if we work together, we go on to win what we are asking. And you know, now Greek population is in the problem with pandemic, but also all the migrants. So we face the same problem. We face now unemployment. We face the closure of the shops. So we have to stand together and demand from the government that nobody should stay without job, no racism, no police attacks. You see what happened in Nea Smyrni. Some people, they are walking, some young people, and the police attack them. So we don't want this kind of violence. And we know very well that a lot of migrants, they are taking fines for walking on the street because of Corona. And I think they are making disproportionately giving fines to migrants, especially in the center. So if we stay together, we can succeed. And for us, it's very important that we don't have racism. We demand rights for the migrants, for the workers. We demand decent pay. We demand social security. We demand hospital. These are demands that also the Greek movement is doing. So if we stay together, we can succeed. And for us, it's very important that we are demanding rights for the migrants. We demand open border. We demand that we have to close Amygdaleza and all these detention centers. We say that refugees are welcome, and we don't agree with the policy of European Union closing the border. You know that 2 million migrants, they go every year to Europe, and they stop 100,000 who are coming from Mediterranean because they are from Asian countries and African countries. That's not correct. Why you accept 2 million and you say you cannot accept 100,000 and you are making the life of these people hell in Lesbos, in Moria, in Paranesti, Corinthos, Amygdaleza?
This is madness. So together we can change all these things. Okay, I have another one question to you, please. Okay. And now the present, now the running time, very recently, in the specific in the lockdown now, the second of lockdown, many people affected by the fining from police authorization. How can they remove from the fine? Because many people affected fines, they did not have to any way to earning something, jobless, businessless, everything they are already closed very long time. It's a continuously Greek authorization gives the some help from the government, but it's not a for all who are the 100% accurate their papers, and they also got the some help from the Greek government help. And majority people, they are the totally helpless now. In the meantime, from the police authorization, many people fining. How can they will be removed from the fine? Can you say about that, Okay. please? First of all, is to oppose racism, because it is racism, and this is what we are doing. We know this picture. You know, there are all these racists who say, why we have COVID going high? Oh, because of the migrants. Because the migrants, they go to their shops, they are shopping in the center, which is absolutely a racist approach. Everybody tries to go to the shop, not only the migrants, but also the Greeks and the locals. So we have to oppose this thing, and also the migrants themselves, they have to make a refusal, an official refusal to the police, by saying why you're doing that, and we can support this kind of official opposition to make enstasi, as they call it in Greek. But the reality is that it is again and again racist. That's why we say to the people, join the demonstration on 20th of March, next Saturday, 3 o'clock at Omonia. We have to stop them, because this government is doing nothing, not only for the migrants, but for the Greek people. No, the tourist industry is closed. There are people who don't have work. 500,000, they don't have work. So, and also the schools are closed. A lot of children, they don't go to the school, but also migrant and refugees children are not registered there. So there are all the efforts that we have with the teachers, with the doctors, is to support the migrants and to fight together with more rights, because the government is not caring really, okay? It's caring about different things. So that's why a peaceful pressure on them can have results. Okay, thank you. We are coming again another questions to you. Now I'm going to our community president কুদ্দুস ভাই। কুদ্দুস ভাই, আমাদের এখানে যে আমাদের এখানে একটি মুসলিমদের জন্য একটি কবরস্থান দরকার। এই বিষয়টা নিয়ে আপনাদের নেতৃত্বে বা এখানে যারা আপনারা নেতৃত্ব স্থানীয় রয়েছেন, কিভাবে এগুলে আমরা মুসলমানদের জন্য একটি কবরস্থান নির্ধারণ করা যায়? যেহেতু মানুষ অনেক মারা যাচ্ছে, তাদেরকে টাকা দিয়ে কিনে গোরস্থান করা লাগছে, এক্ষেত্রে আপনারাই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। এই সম্মুখভাগে আপনারাই আছেন বা আপনাদের সাথে আরো অনেকে আছে। যাও, এই বিষয়টা থেকে আমরা একটা প্রক্রিয়া তো শুরু করতে হবে, কিন্তু এটা তো আর এত সহজ একটি বিষয় নয়। সেই জায়গা থেকে কিভাবে কি করা যায় বলে আপনারা কতটুকু এগিয়েছেন, যদি দর্শকরা একটু শুনতো তাহলে তারা একটু আশ্বস্ত হতো। জি, ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ, এবং এই ব্যাপার নিয়ে কিন্তু বাংলাদেশ কমিউনিটি মানে দীর্ঘদিন যাবৎ আমরা কিন্তু আলাপ আলোচনা চালিয়ে যাইতেছি, এবং এটার একটা সমূহ একটা সম্ভাবনা যেটা আশার আলো, সেটা আমরা দেখতে পাইছি। যেটা আমি কিরকম বলি, আমার মনে হয় আমরা আরো মানে 2-3 বছর আগে এখানকার মানে এই শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, আমি নামটা ঠিক আমার স্মরণ করতে পারতেছি না, যার জন্য নাম বলবার চাইতেছি না, হয়তো ভুল হইতে পারে। তো উনাদের সাথে বাংলাদেশ কমিউনিটি মানে
শুধু বাংলাদেশ কমিউনিটি নয়, এখানকার বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিবৃন্দ বা প্রেসিডেন্ট সেক্রেটারি বৃন্দ যারা আসিল, তারা সবাই মিলে এই ব্যাপারে কিন্তু আলাপ আলোচনা করছে। তখনই কিন্তু তারা আমাদেরকে একটা আশ্বস্ত করেছিল যে আমরা এটা, যেহেতু আইন নাই, সেই হিসাবে আমরা এটার ব্যাপারে একটু করার জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে আলাপ আলোচনা করবো এবং তোমাদের পরবর্তীতে জানাবো। তো যাই হোক, এরপরে ইদানিং আমাদের নতুন মান্যবর রাষ্ট্রদূত আসার পরে উনি কিন্তু আমাদেরকে এই ফর্মালি একটা মিটিং এ বাংলাদেশ কমিটির সভাপতি এবং সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট আমরা দুইজনই গেছিলাম, এবং উনি এই বিষয়টা নিয়ে মানে আলাপ আলোচনা করে আমার মনে হয়, যদিও পরিপূর্ণভাবে হয় না এই বিধায় আমাদেরকে ওইভাবে বলেন নাই, তবে এখানকার প্রশাসন থেকে ভালো একটা এই সাজেস্ট পেয়েছেন, অথবা ভালো একটা এই সম্ভাব্য একটা কিছু পেয়েছেন বিধায় আমাদেরকে ওখানে মানে আলোচনার জন্য আমাদেরকে ডেকেছেন। তো এবং উনি আমাদেরকে বললেন যে আমরা কিভাবে করতে পারি, আমাদেরকে একটা সভা পরামর্শ দেন। তো আমরা বলছি, যেহেতু আমরা এখানকার স্থানীয় নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়িক নেতৃবৃন্দ বলেন, বা কমিউনিটির নেতৃবৃন্দ, বা বিভিন্ন এই আঞ্চলিক নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস কমিটির নেতৃবৃন্দ বলেন, সবার সাথে আমরা মৌখিকভাবে আলাপ আলোচনা করেছি। সবার কথা হলো যে আমাদের যত টাকাই লাগুক, আমরা বাংলাদেশ কমিউনিটির মাধ্যমে অথবা সব নেতৃবৃন্দ যারা আছে, জি আমার কথা শুনেন, সব মিলিয়ে যদি আমরা সহযোগিতা করি যত টাকাই লাগুক, সেক্ষেত্রে আমরা মানে একটা গুরুস্থানের জন্য কিন্তু আমরা এই টাকাটা দেব, সেই হিসাবে আপনারা সামনের দিকে প্রস্তুতি। তো আমরা আমাদের মাননীয় রাষ্ট্রদূত সাহেবকে বলেছি, উনিও বলছেন যে আমি আলাপ আলোচনা করেছি, এবং তো উনি আমাদেরকে বললেন যে আসলে এখানকার সস্তা জায়গা কোন জায়গাতে মানে কম পয়সা জায়গা পাওয়া যায়। তো আমরা কিছু কিছু সম্ভাব্য মানে স্থানের নামও বলছি। তো আমরা আশা করতেছি যে, যেহেতু আপনারা জানেন একই কথা বারবার বলা হচ্ছে যে এটা যে কথাটা বললাম এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং বিশেষ করে সবকিছু গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এই করোনাকালীন পরিস্থিতির কারণে একেবারে সবকিছু স্তব্ধ হইয়া রয়েছে। করোনাকালীন পরিস্থিতির জন্য আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। ইনশাল্লাহ এই ব্যাপারটা আমরা মানে আমাদের মাননীয় রাষ্ট্রদূত সাহেব সহ আমরা রাষ্ট্রীয়ভাবে আলাপ আলোচনা করি, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যাতে হয়, এবং এটা আমরা আলোচনা করতেছি। পাশাপাশি উনি আমাদেরকে বলছেন যে অপরাপর যেমন এই মুসলিম সম্প্রদায়ের, যেমন এই মিশরের লোক যারা আছে, বা মনে করেন সিরিয়ার লোক আছে, বা মনে করেন আরো যারা লোক আছে, এদের কোনো আলাদা আলাদা কোনো প্রস্থান আছে কিনা, বা তারা কিভাবে করছে, এই প্রসেসিংটা জানার জন্য কিন্তু বাংলাদেশ কমিটি বলছেন আপনারা জানিয়ে আমাদেরকে লিপিবদ্ধ করেন। তো আমরা এটার কিভাবে কি হইতেছে এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম, মোটামুটি অনেকটা আগাইছি, এবং ফর্মালি আমি খুবই আশাবাদী যে আমাদের এই মান্যবর রাষ্ট্রদূত সাহেব মানে আলবানিয়াতে গেছেন করোনার কারণে, আসার পরে আর যান নাই। ওখানে আমাদের করোনা মানে আলবানিয়ার রাষ্ট্রপতির কাছে ওনার পরিচয় পত্র পেশ করছেন, এবং প্রশাসনিক কাজের জন্য উনি ওখানে গেছেন। তো উনি আসলে পরে এটার ব্যাপারে আমরা একটা আলোচনা করিয়া আমরা রাজীব করে আমরা আগাবো। তো আমরা আশ্বস্ত করতেছি, এটা শুধু আপনার নয়, আমার নয়, এখানে আমরা গ্রিক প্রবাসী বাংলাদেশি যারা আপনারা জানেন, এখানে সিংহভাগ মানুষ যারা আছেন সবাই কিন্তু মুসলমান, এবং প্রত্যেকেই কিন্তু এই গুরুত্বপূর্ণ দাবির জন্য কমিউনিটির কাছে মানে আবেদন করতেছেন এবং আলাপ আলোচনা করতেছেন, এবং সবাই হওয়ার ভিত্তিতে বাংলাদেশ কমিউনিটি আগাইতেছে। ইনশাল্লাহ সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, আমরা আরো কিছু আগাই, তারপর স্থানীয় নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করব, এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা করা যায় সেই ব্যাপারে বাংলাদেশ কমিউনিটির সামনে দিকে আগাবো। ধন্যবাদ কুদ্দুস ভাই। আমরা একটু তাজুল ভাইয়ের কাছে আসতেছি। তাজুল ভাই, আমাদের যে আমি একই প্রশ্নটা মিস্টার পেত্রোকে করেছিলাম, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি আইন নিয়ে সবসময় কাজ করেন, আমাদের সবচেয়ে কঠিন জায়গা কোর্টে যখন আমরা যাই তখন প্রথমেই আমরা আপনাকে দেখি, এই জায়গা থেকে আমাদের সান্ত্বনার জায়গাটা আপনি প্রথমে, সেই জায়গা থেকে যারা পুলিশের কাছ থেকে জরিমানার শিকার হচ্ছে, এই জরিমানার জায়গা থেকে তারা কোন প্রক্রিয়া করলে বা কিভাবে করে এই ফাইন থেকে তারা মুক্তি পেতে পারে, এ ব্যাপারে গ্রিক গভর্নমেন্টের কোনো ডিক্লারেশন আপনার জানা আছে কিনা, বা কোনো প্রসিডিউর আপনার কাছে জানা আছে কিনা, যদি বলতেন। আমরা আপনাকে শুনছি। জি জি ভাই, আমি বলতেছি, এটা বলার আগে আমি ওই যে আগের যে প্রশ্নটা আমাকে করেছিলেন যে 7 বছরের আইন যেটা না, এখানে আমি একটা কথা বলতে চাই। আমাদের অনেক বাংলাদেশিরা দেখা গেছে যে তারা কিন্তু 7 বছরের আইনে জমা দিতে গিয়ে হয়তো তাদের 5 বছর হয়েছে, এবং তাড়াহুড়া করে ফেক ডকুমেন্ট দিয়ে কিন্তু তারা জমা করতেছে না। আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, এই
গুলা যাতে না করে, কারণ এই সবগুলা কাগজ খুব গুরুত্ব সহকারে কিন্তু তারা যাচাই বাছাই করিয়াই কিন্তু একটা যে রেসিডেন্ট পারমিট ইস্যু করে। তাতে হইলো কি, দেখা গেল যদি এই ধরনের ফেক ডকুমেন্ট দেয়, যে কাগজটা সে হয়তো 2 বছর পরে পাইতো, কিন্তু এটা দেওয়ার কারণে 2 বছর পাবে না। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব একটু ধৈর্য ধরার, কোন ধরনের এই ধরনের ফেক ডকুমেন্টের আশ্রয় না নেয়। এখন আসি আপনি যে প্রশ্নটা এখন করলেন যে জরিমানার ব্যাপারটা, না জি জি, দেখা গেছে যে বিশেষ করে আমাদের যে বাংলাদেশি অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান যারা আছে, তাদের হয়তো দেখা গেছে কারো কিছু কিছু লাইসেন্স আছে যেগুলা খোলার কিন্তু তাদের যে আইনত কিন্তু তারা খোলার অধিকার আছে, এরপরেও তাদের দোকানে দেখা গেছে মিক্স ব্যবসা, কারো হয়তো মানিগ্রাম আছে, সাথে অন্যান্য আইটেমও আছে যেগুলা কিন্তু বন্ধ থাকার কথা। তখন হঠাৎ করে দোকানে আইসা জরিমানা করছে, অনেককে এই ধরনের ঘটনা আমরা দেখছি। এটার ব্যাপারে যেটা প্রথম করতে হবে, যদি তাদের বৈধ যে যেটা আছে দোকানের, মানে যে দোকানের যে লাইসেন্সটা আছে, সেই লাইসেন্সের কপিতে যদি উল্লেখ থাকে তারা করোনাকালীন সময়ে যে দোকান খোলা রাখার জন্য তাদের পারমিশন আছে, তারা সাথে সাথে 5 দিনের মধ্যে কিন্তু এটাকে ওই জরিমানাটা মাফ করানোর জন্য কিন্তু আবেদন করতে হবে। 5 দিনের পরে গেলে কিন্তু এটা কঠিন হয়ে যাবে, 5 দিনের মধ্যে কিন্তু এটা করতে হবে। যাদের মনে করেন দোকানের হয়তো তাদের লাইসেন্স ছিল, অনেক ক্ষেত্রে দেখা গেছে পুলিশ আইসা দেখছে যে দোকানের লাইসেন্স আছে, অন্য আইটেম থাকার কারণে তারা কিন্তু এটা লেখিয়া গেছে যে জরিমানা, যে তুমি দোকান খোলা রাখছে কেন, কিন্তু তাদের একটা লাইসেন্স কিন্তু অলরেডি আছে। এদের যেটা করার দরকার, 5 দিনের মধ্যে এটা করলে কিন্তু এটা মাফ হয়ে যাইবে। আর যারা রাস্তাঘাটে যে, যেটা আপনি পেট্রোকে প্রশ্নটা করছিলেন, যে আমাদের অনেক লোক হয়তো কাজকর্ম নাই দিকে তারা রাস্তাঘাটে কিন্তু ব্যবসা করতেছে, এখানে ধরা পড়লে কিন্তু তাদেরকে জরিমানা করতেছে। এখানে শুধু জরিমানা না, এটার কিন্তু একটা নির্দিষ্ট জেলও আছে। সেই ক্ষেত্রে যেহেতু এটা অবৈধ, আমি প্রথম যে সাজেস্ট করব, এটা যে বিকল্প কিছু আমাদের চিন্তা করার প্রয়োজন। কেউ যদি মনে করেন সবজি বিক্রি করে, সবজি বা আলু বা পেঁয়াজ, এগুলাতে কিন্তু আইনের ভিতরে, এগুলাতে কিন্তু সমস্যা নাই। যেটা আপনারা দেখবেন যে অনেক ওই যে চিকানস যারা, তারা কিন্তু বিভিন্ন রোডে কিন্তু পেঁয়াজ এবং আলু বা অন্য ব্যবসা করে, এটাতে কিন্তু পুলিশ ধরে না। এটা একটা আইন আছে, যার জন্য কিন্তু অনেককে ধরতে পারে না তারা। এই জন্য আমি বাংলাদেশিদেরকে যেটা পরামর্শ দিব, যারা খুবই একান্ত কাজকর্ম পাইতেছে না, যেসব বাইরে আমাদের, তারা এই ব্যবসাগুলা করে, সবজি পেঁয়াজ বা অন্যগুলা। কিন্তু বাকি যেটা যে অবৈধ, যে এই ব্যবসা করতে গেলে যদি তারা জরিমানা খায়, এটা মাফ করানোর কিন্তু কোনো সুযোগ নাই, খুব কঠিন। যদি বেশি জরিমানা খায় তারা একটা কোর্ট করতে পারে, সেই কোর্টেও কিন্তু অনেকটা খরচ আছে। এটারও কিন্তু 100% কিন্তু কোনো গ্যারান্টি নাই যে তাদের মাফ হবে কিনা। আর যদি 10 দিনের মধ্যে যদি জরিমানা তারা দিতে চায়, তাইলে অর্ধেক টাকাটা দিলে কিন্তু এটা তারা দিতে পারবে। এবং দ্বিতীয় হইলে এই জরিমানার জন্য তাদের কখনো জেল খাটতে হবে না। অনেকের দেখা গেছে যদি জরিমানা জমতে জমতে অনেক টাকা জমিয়া গেছে, বইয়ের মধ্যে আছে যে আমার কি হবে, এটার জন্য তাদের জেলও কাটতে লাগবে না, এবং তাদের কাগজপত্রের উপরেও কিন্তু জরিমানার জন্য কিন্তু কোনো এফেক্ট আসবে না। কিন্তু জেল যদি থাকে, এটা কিন্তু সমস্যা আছে। দেখা গেছে যে অনেকবার হয়তো কোর্টে আসছে, একসময় হয়তো কাগজ জমা দিছে, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। কিন্তু জরিমানার জন্য তাদের কাগজে কোনো এফেক্ট হবে না। তবে তাদের ব্যাংকে যদি টাকা থাকে, আর যদি এটা 1200-এর উপরে প্রতি মাসে জমা হয়, সেই অতিরিক্ত টাকাটা কিন্তু সরকার নিয়ে নিবে। 1200-এর উপরে সেটা কিন্তু লজিস্টিক্স বা ওই যে অ্যাকাউন্টিং যারা আছে, তাদেরকে দিয়ে একটা আবেদন করাইতে হবে যে আমার তো বিভিন্ন জায়গায় জরিমানা আছে, আমি কিভাবে ব্যাংক থেকে সেভ করতে পারি। তখন তারা সিস্টেম করিয়া দিবে, প্রতি মাসে 1200-এর উপরে টাকা জমা হলে বাকি টাকা থেকে কিন্তু জরিমানার টাকাটা তারা কাটিয়ে নেবে। আর অন্য কোথাও তার কিন্তু কোনো সমস্যা হবে না। সুতরাং এটা সবাই, যে আমাদের যে অনেক বাইরে আমরা জানি যারা কিন্তু কাজকর্ম পাইতেছে না, কিছু করার নাই, একটু ধৈর্য ধরতে হবে, নতুবা গ্রামে যে ক্ষেতের কাজে এখানে যাইতে হবে, অবৈধ ব্যবসায় যাতে তারা না যায়, এটাই আমি তাদেরকে বলবো। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই কথাগুলো আমাদের দর্শকদের খুবই দরকার। শুধু দর্শক, আপনারা যারা এখন দেখছেন, আগামীতে যারা দেখবেন, আপনারা এই বিষয়গুলো অনুসরণ করবেন। তাজুল ভাই, যিনি শুধু বাংলাদেশ কমিউনিটির সভাপতি ছিলেন, শুধু সেটি নয়, তিনি নিয়মিত আইন নিয়ে আছেন, যিনি সবসময় মানুষের পাশে দাঁড়ান, একজন মানবিক মানুষ। সুতরাং ওই জায়গা থেকে উনি যে কথাগুলো বলছেন, তাহলে এই কথাগুলোকে আমরা অনুসরণ করি। প্রবাসের মধ্যে আমাদের ধৈর্য ধরতে হবে, কৌশলে চলতে হবে, আইনকে শ্রদ্ধা করতে হবে। এই বিষয়গুলো আমাদের সবার
মনে রাখা দরকার। আরেকটি বিষয় আমরা আপনাদেরকে অনুরোধ করব, সেটি হচ্ছে এই প্রোগ্রামগুলো আমরা আমাদের জন্য করি না, আমাদের এখানে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। আমরা যেটি করি আমাদের প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য, ক্ষুদ্র প্রয়াস থেকে আমাদের নেতৃবৃন্দদেরকে সামনে এনে কথা বলিয়ে আপনাদের উপকার করার জন্য এই প্রোগ্রামগুলো করে থাকি। সুতরাং আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে অন্যরা দেখার সুযোগ পাবে। আপনার একটি শেয়ারের মধ্য দিয়ে আরেকজন ভাইয়ের, আমার বোনের, আমার যে উপকারটি হবে সেই উপকারটি করার জন্য নিশ্চয়ই আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, সেইটুকুন আমরা আপনাদের কাছে অনুরোধ করব। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আপনার কাছে এবং কুদ্দুস ভাইয়ের কাছে আসবো। এই পর্যায়ে আমরা একটু পেত্রোর কাছে যেতে চাই। Petro, our participant have one question to you, please. His name Alim Ahmed. He said, "I have a question for Honorable spokesperson of KERFA. It's been more than 1 year and 4 months that I got my white card, but unfortunately my PIPA number hasn't have issues yet. It's clearly violence of human rights. Could you persuade government to solve this issue? Can you explain about this, please?" Yes, this is the most important way that the Greek government is giving with one hand right and with the other taking back, or making half that right. So a lot of people, they have problem by this bureaucratic manipulation. For us, it's a shame for a government just to take the money from the migrants to say, yes, okay, I'm going to renew the paper, and then they leave them with a blue card. Sometimes if you go to your country, you cannot come back. So, I mean, all these problems are part of racism, institutional racism. I mean, you know, there are some things that happen in the United States of America, and a new anti-racist movement came in the front, the Black Lives Matter. We say also here, refugee lives matter, and the migrants' lives matter. But without opposing this open racism to these measures, it is not possible to solve the problems. Okay, we have to mobilize even for this very simple thing, that they say yes for the refugee. It takes them 6 months to give ID. Then it takes also 2 years to give them a passport. So all these problems, they are coming from racism. If we don't succeed in having equal rights for migrants, refugees, and Europeans, we cannot solve all this problem. And this is what we are doing on 20th of March all around Europe. In more than 20 countries, we demonstrate the same day. This, for us, it's in Omonia, 3 o'clock next Saturday, and we demand equal rights for all migrants. This is what we are pushing. We know very well this kind of a problem, and if we stay together, we're going to force this government, and every government, I would say, to respect the migrants. Okay, thank you for your explain about our questions. I have a scheduled question to you, please. Just before I discuss with my community leader, Kuddus Bhai, he also explained our Bangla language about these questions. And I want to again ask to you, please, do you have anything to do with the fact that Muslims need a graveyard? You highly know about these problems. We are highly sufferer, all Muslims. We don't have any graveyard. That's why from your authorization, can you do something for that fact? Can you explain, please? Yes. First of all, it's a terrible thing that this is happening here in this country. There is no respect for the dead if you are Muslim and you are migrant. You are forced to do things that you don't like, or they're not proper in your religion. We have to respect different religions. So from our side in Athens municipality, we demanded
and we call a lot of times that they should give a solution. What I will propose to Abdul Quddus and also to Javed Aslam from the Pakistani community and all the other Muslim communities, we have to make a common appeal to Athens municipality to go together and ask for a solution. There are solutions. There are places where they can do it. What we have to change is we have to change Islamophobia. We have to change all this hate against Muslims in this country in order to succeed. So for me, this is a very concrete proposal. We can do it, I believe. I know very well that it is not a solution in Schisto, the cemetery. The cemetery in Schisto does not respect Muslim religion for me. There are some rules that Muslims friends, they learn to me, and we have to respect these rules for a proper graveyard. So for me, this is an open proposal to work together to have, and also it is a proposal to have mosques. For us, it's not a solution to have only one mosque in era of those. We have to accept that this religion is one of the religions that should be equally respected, and the Muslims, they can build also mosque in Athens, in every neighborhood, with rules, of course. Okay, but why not? Okay, I have another one questions. What is the reason why Bangladeshis consider Greece as their second homeland, but they are not getting the right to vote yet? Can you explain it, please? I will explain. Last week I met Abul Bashar. Yeah. He's a very good friend. He was candidate with me, with our list with Andarcia in 2010, and he was very successful. You know, in Athens, more than 25% there are migrants. If they voted, if they had that right, it will be a different situation in Athens municipality. But racism, it's also an instrument to prevent democracy and expression of migrants' participation in Greek politics. It's very important that a lot of migrants who work here, who have shops, who have their job, they like this place, but for us it's a scandal. It's a great scandal that they don't give the migrants the right to vote. I will remind you that for the women, 100 years ago, it was the same. And the women, they faced the same argument that the women are still in our job. They shouldn't join the political parties. They shouldn't join the trade unions, they said. And, you know, it took a lot of resistance and a lot of mobilization from the women to win that right. And I think that one very important right to win is the right, is the right to vote. Not only to vote, but also to participate and being elected. In London now, you know, the mayor, his origin is from Pakistan. Okay. Why not? To have the chance for a black, for a Muslim to be elected as mayor of Athens. Why not? Okay. We are totally end of the time. According to a few minutes, I'm come back for your last questions, and now I'm going to my president, our community president. আমি সরি, আমি প্রেসিডেন্টের কাছে যাওয়ার আগে তাজুল ভাইয়ের কাছে একটু যেতে চাই। আমাদের আরমান সাহেব একটা প্রশ্ন করেছেন, উনি উনার প্রশ্নটার উত্তর চাইছেন। আমার কাতাখা কি 11 মাস রিনিউ ছিল, 31 মার্চের পরে আবারও কি রিনিউ হবে কি? এই বিষয়টা তাজুল ভাই একটু যদি একটু কষ্ট করে বলতেন। তাজুল ভাই, তাজুল ভাই কি শুনছেন আমাকে? ওনার কাতাখা কি 11 মার্চ রিনিউ ছিল। রেসিডেন্ট পারমিট বা কাতাখা কি যাদের ডেট গেছে সবগুলাই কিন্তু বারাকাসি আছে। শুনতেছি যে আমি বলতেছি তো যে উনি ভাই যে প্রশ্ন করেছেন, জি
জি ওইটা যদি অনলাইনে যদি কোনো আপবাসী না আসে, যে এটা যদি রিজেক্ট না হয়, ওনার যদি কেস রিজেক্ট না হয়, তাহলে জি যেরকম রেসিডেন্ট পারমিট গুলা কিন্তু আনটিল যে বাড়ানো আছে, যে সবগুলা কাতাহাকির কাগজও কিন্তু বাড়ানো আছে সরকারি ঘোষণা অনুযায়ী। কিন্তু দেখতে হবে যে ওনার অনলাইনে যদি ওনার দেখা গেলে এটা তো পলিটিক্যাল কাগজ, এটা তো রেসিডেন্ট পারমিট না, উনি যদি ওনার কেস যদি ওরা ডিসমিস করে দেয়, তাইলে তো উনি কোর্টের শরণাপন্ন হতে হবে। এটা উনার জি আপবাসী, যেটা যে সবাই যে সহজ ভাষায়, উনার কোনো আপবাসী আসছে কিনা। যদি জি আপবাসী না আসে, তাইলে উনার কাগজ এমনি যদি ডেট নাও থাকে, এটা কিন্তু ভ্যালিড আছে। আচ্ছা, আহ, এখানে আরেকটি প্রশ্ন আসছে ভাইজান। আমি কি আমার বুঝাইতে কাগজ এক পারছি ভাই? বছর কি হয় বুঝছে রেনু নাকি? করতে পারতেছি না, 4 মাস পরে আমার ইন্টারভিউ, আমি কি কি করতে হবে? এই ব্যাপারটা যদি একটু বলতেন। শুনেন, সাকিব ইন্টারভিউটা হাসান। যেটা আমি বলবো যে আমাদের বাংলাদেশ এবং পাকিস্তান না, জি আমাদের দক্ষিণ এশিয়ার কিছু দেশের যে ওরা কিন্তু এগুলারে যে আমাদের যে পলিটিক্যাল সমস্যা নাই না, জি এটা কিন্তু এই হিসাবে কিন্তু তারা এখন কাউন্ট করতেছে। এরপরেও যে ব্যতিক্রম যে নাই এমন কোনো কথা নাই, অনেকেই কিন্তু যে যে পলিটিক্যাল কেসে পাইতেছে, কিন্তু এটা খুবই সংখ্যা খুব কম। এই জন্য যেটা আমি বলবো, আমার পরামর্শ যেটা হবে, রাজনৈতিক কেস পাওয়া কিন্তু আমাদের জন্য অনেক কঠিন ব্যাপার। জি ইন্টারভিউতে ভাই হয়তো যেটা হলো যে ওই যে নদী ভাঙ্গন বা যে ক্লাইমেট রিফিউজি, যেটার জি ভুক্তভোগী হইলো আমাদের বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডের স্বীকৃত এটা। জি এই ধরনের কিছু যে পলিটিক্যাল প্রবলেমের পাশাপাশি যে ওনার যে নদী ভাঙ্গনে ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে বা প্রতিবাসীর সাথে সমস্যা আছে, এগুলো উল্লেখ করলে ভালো হয়। জি ধন্যবাদ। আমরা আপনার কাছে আবার আসবো। একটু কুদ্দুস ভাইয়ের কাছে যেতেছে। কুদ্দুস ভাই আমাদের একেবারেই সুধী দর্শক, একটি প্রশ্ন আমার শিপন আহমেদ, আপনি বলেছেন এগুলাকে বাংলা ভাষায় বলার জন্য পেট্রোর কথাগুলো। আসলে দেখেন, ইনি যে ইংলিশটা বলছেন খুব সহজ, একেবারে বাংলার মতো করে বলেছেন। আমাদের সময় সীমাবদ্ধতার কারণে আমি অনুবাদ করে বলতে পারছি না, এই জন্য দুঃখিত। আপনি প্রোগ্রাম শেষে যখন এটাকে বারংবার করে একটু শুনবেন, করে আপনি বুঝতে পারবেন। এরপরেও যদি কোনো অসুবিধা হয়, আপনি আমাকে মেসেজ করবেন, আমি এটাকে ওনার টোটাল বক্তব্যটাকে ট্রান্সলেট করে আমি আপনার কাছে পাঠিয়ে দেবো। ধন্যবাদ। আমরা কুদ্দুস ভাইয়ের কাছে সর্বশেষ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে প্রবাসীরা প্রচুর পরিমাণে আর্থিক দন্যতায় রয়েছে। এই জায়গা থেকে কমিউনিটির পক্ষ থেকে কোনো, যেহেতু প্রথম লকডাউনের মধ্যে বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা পেয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া গেছে। সেকেন্ড লকডাউনের মধ্যে কেউ কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না। গ্রিক সরকারের পক্ষ থেকে যে সহযোগিতাগুলো পাচ্ছে, এটা আসলে বাস্তবিক অর্থে সবার জন্য নয়। যারা কাগজপত্রে একেবারে রাইট আছে তারাই পাচ্ছে। সেই জায়গা থেকে আপনারা কমিউনিটি তথা এই সমাজে যারা ধনাঢ্য ব্যক্তিবর্গ রয়েছেন, আপনারা সবাইকে সাথে নিয়ে বা এটাকে উদ্যোগ নেওয়ার সুযোগ আছে কিনা, যদি থাকে এটা নিয়ে আপনি বিব্রত বোধ না করার আমি অনুরোধ করবো আপনাকে। জি ধন্যবাদ জনাব জয়ী সাহেবকে। আপনি যে প্রশ্নটা করেছেন আমি উত্তরটা একটু পরে দিতেছি। এর আগে যেহেতু টাইম খুবই শর্ট, সেই হিসেবে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, এগুলো আমাদের গ্রিস প্রবাসী বাংলাদেশের জন্য জানা দরকার। এই জন্য আমি বিষয়টা আগে আপনাদের সাথে আলোচনা করিয়া তারপরে আপনার উত্তরটা দিচ্ছি, আমাকে একটু সময় দিন। প্রথম কথা হলো যে আমরা অনেক আলাপ আলোচনা করেছি এবং এর মধ্যে দিয়ে কিন্তু অনেকগুলা বিষয় মানে আপনারা জানতে চাইতেছেন এবং এটার উত্তর আপনারা পেয়েছেন। তারপরেও মানে আমি আপনাদেরকে যেটা একটা মানে আহ্বান জানাবো, যেটা হলো যে আগামী 20শে মার্চ 3টার সময় এখানে শুধু গ্রিক নয়, মানে গ্রিকে মানে অপরাপর মানে ইউরোপের বিভিন্ন দেশ একসাথে মানে হাজার হাজার মানুষ মানে যার যার দেশে মানে এই ব্যাপারে কিন্তু একটা মিছিল করবে, মিটিং করবে। তো এইটার একটা দাওয়াত দিতেছি আমি। সেটা হলো আমি বিষয়গুলো লিখি, আমাদের যে বিষয়টা যে কারণে আমরা এটাতে যাব সেই বিষয়টা আমি লিখছি এবং এটা ওনাদেরকে জানতে, আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন এরা, পাশাপাশি অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ বা লোক যারা আছে, এদের সবার উদ্দেশ্যে কিন্তু বিষয়টা বলতেছি। আশা করতেছি 20শে মার্চ আমরা এখানে থাকবো, আপনারা সবাই আমাদের সাথে ওই জায়গাতে উপস্থিত থাকবেন। একটা হলো সবাই আপনারা খেয়াল করে শুনবেন, যেটা হলো যে করোনাকালীন পরিস্থিতিতে মানে লিগেল বা ইলিগেল মাইগ্রেন্টদেরকে আর্থিক সহায়তা প্রদানের জন্য মানে বিহিত ব্যবস্থা করার জন্য কিন্তু এটা আমাদের একটা প্রথম দাবি। দ্বিতীয় কথা হলো যে কাগজবিহীন লোক যারা মানে নিঃশর্তে ওয়ার্ক পারমিট বা রেসিডেন্ট পারমিট মানে রিনিউ করতে হবে, বা যারা কাগজ নাই এদেরকে কাগজ দেওয়ার জন্য মানে আমরা এখানে মানে ডেমনস্ট্রেশন করব, এখানে যেন আপনার সবাইকে যেন শরীক থাকেন।
দ্বিতীয় হইলো বৈধ মাইগ্রেন্ট যাদের কাগজের মেয়াদ, একটু আমরা আলোচনা আগেই করেছি যে কাগজের মেয়াদ শেষ হয়ে গেছে অথবা হইতেছে অথবা সামনে হবে, তারা যেন নিঃশর্ত ভাবে মানে কাগজটা মানে নবায়ন করতে পারে। তার মানে কি, এখন কাগজ রিনিউ করতে হলে মিনিমাম মনে করেন 50টা এনসিমা লাগে। এখন যেহেতু এই করোনাকালীন সময়ে কিন্তু 1-1.5 বছর যাবত কিন্তু মানুষের কোনো কাজকর্ম নাই, অতএব নিঃশর্ত বলতে কি একেবারে কোনো এনসিমা ছাড়া বা অন্য কোনো শর্ত ছাড়া কিন্তু প্রত্যেক মানুষ যাতে তাদের কাগজটা মানে রিনিউ করতে পারে, সেইবারে কিন্তু ওই ব্যাপারে কিন্তু আমরা 20 মার্চ ওখানে ডেমনস্ট্রেশন করব। আশা করতেছি সবাই আমাদের সাথে থাকবে। আরেকটা হলো যেটা আমরা একটু আলাদা আলোচনা করতেছি, রাজনৈতিক এজাইলাম বা ইকোনমিক রিফিউজি যে বা যারা, তাদের কথা করোনার পরিস্থিতি বিবেচনা করে প্রত্যেকটা মানুষ যাতে কাগজপত্র পায় এই ব্যাপারে কিন্তু আমরা ডেমনস্ট্রেশন করব। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এর সাথে মানুষের বাসস্থান এবং সুচিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা করবেন, এই ব্যাপারে মানে আমরা এটা করব। আরেকটা হচ্ছে যে মানে আমাদের প্রবাসী বাংলাদেশি বা অন্যান্য দেশের নাগরিক কিন্তু যারা, যাদের বাচ্চারা এদেশে জন্মগ্রহণ করতেছে, তাদেরকে সহজ করতে মানে পাসপোর্ট দেওয়ার জন্য, এবং যে সমস্ত মাইগ্রেন্টরা 10 বছরের উপরে এখানে লিগেল ভাবে এখানে বসবাস করতেছে, তারা যাতে খুব সহজ ভাবে বুঝেনি তাদের পাসপোর্টটা পাইতে পারে, এই ব্যাপারে কিন্তু আমরা মানে আবার আন্দোলন করবো বা ডেমনস্ট্রেশন করব। তো এই যে বিষয়গুলো আমরা বললাম, তার বিশেষ করে মানে এখানকার লোকাল বলতে ফর এক্সাম্পল মানে গ্রিক নাগরিক বা বাংলাদেশি নাগরিক প্রত্যেকের একটা ইকুয়াল রাইট, প্রত্যেক মানুষের যাতে ইকুয়াল রাইট থাকে কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সর্বক্ষেত্রে, সেই প্রত্যেকটা ব্যাপার নিয়ে কিন্তু আমরা এখানে ডেমনস্ট্রেশন করব। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আমাদের সাথে কেরবা থাকবে, বিভিন্ন দেশের কমিউনিটি নেতৃবৃন্দরা থাকবে, ইনশাল্লাহ বাংলাদেশ কমিউনিটিও থাকবে। আমি স্বনির্বদ্ধভাবে অনুরোধ করতেছি আমাদের গ্রিক প্রবাসী বাংলাদেশি যারা আছেন, তারা 20 মার্চ 3টার সময় অমরনিয়ত থেকে আমরা শুরু করব, তারা আমাদের সাথে আলোচনা করবেন। আমি এই বিষয়টা আজকে এই লেভেলে বললাম যে আমি জয়ী সাহেবকে ধন্যবাদ জানাতে চাই, কেননা যে এখানে হয়তো ফোনে বিশেষ করে আমি কিছু লোককে বলতে পারবো। আজকে কিন্তু আশা করতেছি এই অনলাইন কনভারসেশনের মাধ্যমে বিভিন্ন লোক কিন্তু জানতে পারবে, এটা কিন্তু খুব একটা সুবিধা হলো আমাদের জন্য, সবাই আমাদের সাথে থাকবে। পাশাপাশি আমি যে জিনিসটা জয়ী সাহেব আমাদেরকে প্রশ্ন করতেছেন, যেহেতু সময় খুবই কম, আমি আপনাদেরকে বলতে চাইতেছি একটা কথা হলো যে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। এই প্রশ্নটা কিন্তু আমরা বিভিন্নভাবে আমাদের লোক আমাদের কাছে বলতেছে বা মিডিয়া এসে আমাদের সবাইকে বলে। তো আপনাদের সবাইকে দেখতে হবে যে আসলে ইলিগেল বলতে বলেন আর করোনাকালীন পরিস্থিতিতে বেকার লোকসংখ্যা মানে সমষ্টি যদি আমরা করি, এটা কিন্তু কম না, অনেক। আসলে বাংলাদেশ কমিউনিটির অবস্থা সত্যিকার অর্থে আর্থিকভাবে ভালো না। আর বিশেষ করে আমি বলি বাংলাদেশ কমিউনিটি বলতে কি সকল বাংলাদেশিকে নিয়েই বাংলাদেশ কমিউনিটি। কিন্তু আজকে একটা বছর যাবত মানুষের কাজ নাই, কর্ম নাই, তারপরে মানুষের দোকানগুলো চলতেছে না, মানুষের দোকান ভাড়া দিতে পারতেছে না। এই ধরনের পরিস্থিতিতে আসলে মানুষের কাছে যাইয়ে কিভাবে মানে মানে টাকার জন্য চাইবো, এই যে বিব্রতকর পরিস্থিতি, এটার জন্য কিন্তু বাংলাদেশ কমিউনিটি ওই ধরনের কোনো ভূমিকা নিতে পারতেছে না। তবে এর আগে তো আমরা কিছুদিন আগেও আমরা বাংলাদেশ দূতাবাসকে বলছি যে আগে যখন বাংলাদেশ সরকার একটা প্রণোদনার ব্যবস্থা করেছিল, ঠিক একইভাবে যেন বাংলাদেশ সরকার দ্বিতীয়বার একটা প্রণোদনার ব্যবস্থা করে। পাশাপাশি তো এখানকার এই রাজনৈতিক দলগুলো যারা কিন্তু বিভিন্ন সময় কিন্তু তারা ছোটখাটো হেল্প করতেছে। বাংলাদেশ কমিউনিটি যদিও আর্থিক ভাবে আমরা ওইভাবে করতে পারতেছি না, কিন্তু সাংগঠনিক ভাবে এবং সংগঠিত করার জন্য কিন্তু প্রত্যেক লোককে কিন্তু আমরা উৎসাহিত করতেছি, বুঝেনি? তো আমি সবাই কতটুকুই বলবো যে আমরা কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করতেছি এবং সরকার থেকে কিছু একটা, এই জন্যই বললাম যে আজকে আমরা বাংলাদেশ কমিউনিটি একেবারে প্রথম যে শর্তটা এখানে ওইটাই লিখবো যে এখানে যেমন ইটালি দিছে, অন্য জায়গায় দিছে, কিন্তু লিগেল বলেন ইলিগেল বলেন প্রত্যেকটা লোক যারা গ্রিসে বসবাস করে তাদেরকে ন্যূনতম একটা আর্থিক সহায়তা প্রদানের জন্য আমরা গ্রিক সরকারকে আবেদন জানাইতেছি। এবং ওই ব্যাপারে কিন্তু ওই 20 মার্চ আমরা কিন্তু একটা ডেমনস্ট্রেশন করবো, ওখানে কিন্তু বিভিন্ন দেশের লোকজন থাকবে, বিভিন্ন দেশের প্রতিনিধিরা থাকবে, আপনারা আমাদের সাথে মানে সারিবদ্ধভাবে থাকবেন আশা করতেছি। আশা করি যে এই চেষ্টা করলে একটা কিছু হবে আর কি, তো আপনারা আমাদের সাথে থাকবেন, এই আর কি বিষয়টা। আর বিস্তারিত ভাবে আর যেটা বলবো যে আমি স্পেসিফিকলি কোনো কিছু বলতে পারতেছি না, তো বাংলাদেশ কমিউনিটি যদি আপনাদের সবাইকে একটা আর্থিক সহায়তা দিতে পারতো কিন্তু সবচেয়ে বেশি আমরাই মানে বেশি মানে ধন্য হতাম। আসলে সব মানুষের পরিস্থিতি খারাপ, আর আপনারা এমনিতেই জানেন গ্রিকের পরিস্থিতি খুবই খারাপ, আর আমাদের বাংলাদেশের অবস্থা কিন্তু আরো বেশি খারাপ, বুঝছেন? প্রত্যেকটা মানুষ নেই কাজ নাই। আমি কুদুস ভাইয়ের একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি যেখানে যাবার জন্য আবেদন করলেন
সেখানে যাদের কাগজ নাই তারা গেলে আসতে যেতে কোনো হয়রানি বা কোনো ধরনের পুলিশ কর্তৃক সমস্যার সম্মুখীন হবে কিনা, এই বিষয়টা তো প্রথমেই ভাবতে হবে। সেই জায়গা না, থেকে আপনি যেটা যেটা আমি আপনাদেরকে বলি, আমরা কিন্তু আগেও কিন্তু ওই লকডাউনের মধ্যে কিন্তু আমরা একটা প্রোগ্রাম আগেও করছি, এবং কোনোদিনই ওই ধরনের পরিস্থিতিতে গেলে আজ পর্যন্ত কোনো মানুষকে কিন্তু শুধু মিছিলে যাবো এটার জন্য কাগজ না, এটার জন্য কিন্তু মানুষকে গ্রেফতার করে না, যদি অন্য কোনো কারণে পড়ে থাকে কেউ যদি ওখানে। সুতরাং আমি মনে করতেছি এখানে তো পেট্রোস কনস্টান্টিনি উনি আছে, এটা কিন্তু লিখিত আবেদন থাকে, তাদের একটা লিখিত ভাবে এবং বৈধ, মানে এই কি করবো এটাকে, বৈধ কি বলবো এটাকে, অনুমতি, জি, বৈধ অনুমতি আছে। সুতরাং কিন্তু কোনো মানুষের ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। অতএব আমাদেরকে কিন্তু করোনাকালীন পরিস্থিতি এই বিষয়টা বিবেচনা করিয়া যতটুকু সম্ভব সেই দূরত্ব রেখে আমাদের সাথে মানে এড করবেন, এটাই আমরা ধন্যবাদ আপনাকে। তাজুল ভাইয়ের কাছে আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করেছেন, বড় প্রশ্ন। শুধু দর্শক, 15 সালে 23 ডিসেম্বর আপনি এই দেশে আসলেও আপনাকে ডিসেম্বর আসলেন, পরের বছর ডিসেম্বর, এরকম করে করে বছর হিসাব করলে আপনার এখনো 15 সাল থেকে 7 বছর হয়নি। সুতরাং আপনাকে আরো অপেক্ষা করতে হবে। এটা আমার দর্শক, আমার গেস্ট বলার আগে আমি বললাম, এই কারণে আমাদের সময় স্বল্পতা, আমাদের গেস্ট এই বিষয়টা বলার প্রয়োজন পড়ে না। এটা নিয়ে আমরা বিগত প্রোগ্রামে আলোচনা করেছি। এখন আমরা তাজুল ভাইয়ের কাছে একটা স্পেসিফিক প্রশ্ন আসছে, বড় প্রশ্ন। এটা হচ্ছে যে অ্যাজাইলাম রিজেক্ট হয়েছে, আপিল করার পর আবার 2 বছর অ্যাজাইলাম কার্ড দিয়েছে, আর 6 মাস পর রিনিউ করতে বলা আছে, কিন্তু আবার আমাকে আপিল অফিসে পাঠিয়েছে। আমি এখন কাজও শেষ করলাম, আমাকে আপিল অফিস থেকে বলেছে 2 বছর পরে কল দিবে, কিন্তু এখন কোনো কল দেয় না। আমি জানতে চাই তাজুল ভাইয়ের কাছে, আমার কাগজটা 2 বছর চলবে কি না জানতে চাইলাম। নিশ্চয়ই আমি আপনাকে বোঝাতে পেরেছি, যদিও আমি একটু দ্রুত বলার চেষ্টা করেছি। তাজুল ভাই, আপনি নিশ্চয়ই দেখছেন মনে হয় বিষয়টা। ওনার কাগজটা কি রেসিডেন্ট পারমিট নাকি নাকি উনার অ্যাজাইলাম রিজেক্ট, অ্যাজাইলাম পেন্ডিং পেপার, কাটাখা কি হোয়াইট কার্ড সম্ভবত, যতটুকু উনার লিকার কন্ডিশন থেকে আমরা অনুভব করলাম। আমি আগেই বলছি, যদি কোনো আফবাসী যেটা যে ফাইনাল কোনো ডিসিশন না দিলে সবগুলা কাগজ ভ্যালিড আছে ডিসিশন হওয়ার আগ পর্যন্ত। আর ডিসিশন হওয়ার সাথে সাথে যদি কাগজটা রিজেক্ট করে কেস, 60 দিনের মধ্যে কিন্তু উকিলের শরণাপন্ন হতে হবে, তাদের কোর্টে আসতে হবে। যে কোনো উকিলকে কোর্টে কিন্তু এই রায়ের এগেনিস্টে তাদের আপিল করতে হবে। আর যাই হোক, এটা হইলো সংক্ষিপ্ত উত্তর। কিন্তু আমাদের প্রেসিডেন্ট সাহেব একটু আগে যে 20 তারিখের যে ব্যাপারটা নিয়ে বললেন না, এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাইছিলাম। জি বলবেন। 20 মার্চ, জি জি, আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের যে যেটা পেত্র বারবার বলছে যে আমাদের যে কমিটির বর্তমান প্রেসিডেন্ট উনি অত্যন্ত দক্ষ, এবং যারা পরিষদে আছে তারা সবাই দক্ষ না, এবং অন্যান্য কমিটির সবাই মিলিয়া যদি সরকারকে আমরা কোনো ব্যাপারে চাপ দেই তাইলে তারা অবশ্যই সেটা শুনতে বাধ্য। যেটা পেত্র বলছে ওনারা করে আসতেছেন। কিন্তু এই যে 20 তারিখের যে প্রোগ্রাম, যেহেতু আপনারা জানেন এখন করোনা কিন্তু গিরিকে বাড়তেছে, এবং এটা কিন্তু অনেকটা উদ্বেগজনক। এই যে গত 4 দিনের রিপোর্ট যেটা, এবং এই যে 20 তারিখের এই করোনার মধ্যে এই ধরনের যে একটা ডেমনস্ট্রেশনের যে কেবা যারা যে গিরিকি সংগঠনগুলো কেন করছে আমি বুঝতেছি না, তাদের কি এর ভিতরে অন্য কিছু আছে কিনা আমার সন্দেহ হইতেছে। কারণ এটা লিখিত ভাবে যদি সবগুলা সংগঠন যে সমস্যাগুলো আমাদের আছে, যে ওনারা যে দাবিগুলো বললেন যে আমাদের লিগ্যাল ইলিগ্যাল লোকগুলাকে যাতে সহায়তা করা হোক, এটা খুব ভালো দাবি, সবগুলা দাবির সাথে আমি একমত। কিন্তু এটা লিখিতভাবে যেসব দায়িত্বশীল মন্ত্রণালয়ে কিন্তু এই দাবিগুলা কিন্তু করা যেত, এটা না করে ডেমনস্ট্রেশনের জন্য তারা কেন যাইতেছে আমার মাথায় ধরতেছে না। এখন দেখা গেল এই দেশে যখন ডেমনস্ট্রেশন এই ধরনের হবে, এই ধরনের অনেক লোক আছে তারা কিন্তু বলবে দেখেন বিদেশিরা কি করতেছে, ওটা কিন্তু পরবর্তীতে হিতে বিপরীত হইতে পারে। এটা কিন্তু অনেক সময় আমরা দেখছি যে অনেকগুলা রাজনৈতিক সংগঠন, ছোট ছোট সংগঠন কিন্তু আমাদেরকে তারা বিভিন্নভাবে ব্যবহার করে না, এগুলা কিন্তু খুব সতর্ক হইয়া কিন্তু আমাদের পা দেওয়া উচিত সবগুলোতে। আমি মনে করি যেহেতু ওনারা খুবই বিজ্ঞ এই ব্যাপারে, যেটা উনি বলছেন যদি পারমিশন থাকে, কারণ এই দেশে যদি পুলিশ পারমিশন এই করোনাকালীন দিয়ে থাকে তাইলে সমস্যা নাই, এই পারমিশনটা অন্তত ওকে হত্যা দেওয়ার দেখার দরকার। যারা এটা অর্গানাইজ করতেছে তাদের আসলে কি তারা কি পারমিশনটা নিছে কিনা, যদি পারমিশন নিয়ে থাকে তাইলে সেই ক্ষেত্রে যেহেতু প্রশাসন অনুমতি দিলে আমাদের লোকজন সেখানে যাইতে পারে।
কারণ আমার এটা Okay. নিয়ে কিন্তু আমি ডাউট ফিল করতেছি যে এই করোনাকালীন সময়ে কেন এটা তারা করতেছে। যে থ্যাংক ইউ, আপনার অপিনিয়নের জন্য অনেক ধন্যবাদ। একজন আহ্বান জানিয়েছেন, আপনি আবার এটাকে লফুলি এক্সপ্লেন করছেন। ইটস ভেরি গুড ফর আওয়ার ল এনফোর্স এজেন্সি, ইটস ভেরি গুড অ্যান্ড অ্যাচিভমেন্ট ফর আওয়ার প্রোগ্রাম। আমি আরেকটা কথা আপনার কাছে বলতে চাই একইভাবে, সেটি হচ্ছে এই যে প্রবাসীরা যে আর্থিক চাপে আছে, এক্ষেত্রে প্রেসিডেন্ট যে কথাটি বললেন, সে পাশাপাশি আপনার কোনো বক্তব্য আছে কিনা এই ব্যাপারে? প্রবাসীদের পাশে এই কঠিন সময়ের মধ্যে আসলে সবাই চাপে আছে বিভিন্ন ধরনের, এরপরেও যারা একেবারেই নতুন, যাদের বৈধতা এখনো পায়নি, তাদের ব্যাপারে কিছু বলার আছে কিনা? যেহেতু আপনিও কমিউনিটি লিড করেছেন এবং আপনার আন্ডারও একটি বিশাল জনগোষ্ঠী রয়েছে, সেই জায়গা থেকে আপনার বলাটা কিরকম হতে পারে? আপনি বা কমিউনিটির ধনাঢ্যদেরকে কোনো আহ্বান জানাবেন কি না? যে আমি যেটা বলতে চাই এই ব্যাপারে, যে আসলে আমাদের যে এই করোনাকালীন সময়ে বিশেষ করে আমাদের যেসব বাইরে এখানে বৈধ না, তারাই কিন্তু মূলত এই সমস্যাটা বেশি ফেস করতেছে। আমি আপনাকে যারা বৈধ সরকার থেকে কিছুটা অনুদান কথা বলি, আমাদের অনেক ভাই ব্রাদার আছে দেশ থেকে আনার মতো কোনো অ্যাবিলিটি নাই, বিশ্বাস করেন, অনেক সময় কান্নাকাটি করে দেয়। আমরা যখন রিপোর্টিংয়ের জন্য বাইরে যাই, অনেকে এটা খুব বিভৎস লাগে। আমরা নিজেরাও একটু অসহায় অবস্থায় আছি, যার কারণে আমরাও কিছু করতে পারছি না। তাই আমরা আপনারা যারা নেতা রয়েছেন, নেতৃত্ব দিচ্ছেন, আপনাদেরকে দিয়ে করানোর বলানোর চেষ্টা করছি মাত্র। জি বলবেন প্লিজ। জি, আমি এই ব্যাপারে যেটা বলতে চাই, প্রথমত আমাদের যেসব ভাইদের বৈধ কাগজপত্র নাই, এই সমস্যার কিন্তু সবচেয়ে বেশি হইলো তারাই কিন্তু এটাতে জর্জরিত। আমরা যেটা করতে পারি, আমাদের গ্রিকের প্রতিটা মানুষই কিন্তু আন্তরিক, প্রত্যেকের পাশে দাঁড়ানোর কিন্তু চেষ্টা করে। এটা আমাদের গ্রিক প্রবাসীদের একটা গুণ আছে। এই জন্য দেখা গেছে যদি একটা বাসায় যদি একজন পুরাতন লোক থাকে, তার সাথে যদি একটা নতুন লোক থাকে, সে তাকে কিন্তু যতটুকু তার সাধ্য অনুসারে কিন্তু সে চেষ্টা করতেছে বা সহযোগিতা করতেছে। এরপরেও আমি বলবো, আমাদের যেসব ভাইরা বিশেষভাবে যারা অসুবিধার মধ্যে আছে, তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের কমিউনিটির সাথে যোগাযোগ করে। যদি বিশেষ অসুবিধা দেখা গেছে, সেটা হয়তো সংখ্যা খুব বেশি হবে না, তখন আমরা চেষ্টা করব আমাদের যারা যেখানে আর্থিকভাবে যারা সচ্ছল আছে, আমাদের যে অনেক গার্মেন্টস ব্যবসায়ী আছে, অনেক ব্যবসায়ীরা আছে, অনেক শিল্পপতিরা আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে অবশ্যই আমরা তাদেরকে একটা সহযোগিতার জন্য চেষ্টা করব। তারা যেন আমাদের কমিউনিটি যারা আছে বা আমাদের বিভিন্ন সংগঠন যারা আছে, আমাদের সাথে তারা যোগাযোগ করে। আমাদের মাধ্যমে আমরা আমাদের যারা সচ্ছল আছে তাদের সাথে যোগাযোগ করি, অবশ্যই তাদেরকে একটা ব্যবস্থা হবে। আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা পেত্রুর কাছে একটু আসতে চাই। Mr. Petru, can you tell us about your last opinion for our viewers who are seeing now and who will be seeing next? Then can you tell them please something? Okay, I want to say something more general. Yes. You see what's happening in Myanmar, and I remember Yes. that we demonstrated in solidarity with the Rohingya people. Listen, I give you another questions. Now COVID-19 is very arisable. Law enforcement agency is very highly try to control the public perception. Police authorization want to say everybody stay their house without unnecessary. Nobody can go out in the open place. That's why law enforcement agency is very hardly moving their controlling. In the meantime, why are you making the demonstration, and why are you request to the many communities people? In the meantime, you have a lots of way. If you write to the government for your demand, and government want to discuss and try to establish to those. So why not try to not this way? And why are you going to the demonstration? And now in the previous 1 week's corona affected rate is very high. In the critical times, why are you going to the demonstration? Can you explain, please? It's very important. Yes. You request to the people, if people go there, they will be affected and there will be more sufferer. In the meantime, your opinion is right.
Okay, I will explain that all Very during the shortly. pandemic, all during the pandemic, the left, Syriza, Communist Party, the trade union, and Kerpa, we organized demonstrations. And you know why? Because the government is not telling the truth. The government says that stay home, and they don't give home to the homeless. They are keeping people in the camps, in tents. They say don't stay a lot of people together. And you see what is happening in the buses. You see what's happening in the factories. So it is double standards they have. They have one standard for those who are opposing this bad situation, because what we say with the demonstration and with the strike, it's bring more doctors in the system, because if the last year they brought more doctors in the system and more intensive care, there was no reason why to close the economy, why to close people in the house. So it's their choice to say, okay, we don't take more doctors, we don't open more hospital for you, and we want you to stay at home, which is not a solution. Now, these days, the scientists, they say that the COVID is dispersing through houses, through inside, because you are closed. And when you are in the open air, it's better. And there is a lot of discussion to stop these measures, to stop quarantine, and to give the right for the people to circulate. Anyway, the demonstrations are not illegal. You can go to a demonstration, even officially, in the official paper. The government is not listening letters. It is closing the door to the trade unionists, to all the demands. They are doing nothing the last year, really nothing. So that's why people, every day in Athens, you go. Today it was the artist. Yesterday it was the students. 2 days ago it's because the government is not listening. And the only way to open their ears is to shout with the people. Of course, when we demonstrate, we're not silly. We put mask, double mask. This is what we say to the people to do. If you wear your mask and you demonstrate properly, it's okay. So the danger and the risk of racism, of what is the government doing, especially in the hospitals, it's much more serious than what's happening with the demonstrations. That's why the government was forced to stop sending the police against the demonstration. There is no demonstration that it is banned. Officially, there is no police ban on the demonstration. And also, when you go to a demonstration and you get a fine, you can appeal to the police, and this fine is crossed. It's gone away. So we have to say to the government our demands, but there is no other way except of getting in the street, getting properly, with mask very seriously, because otherwise they will go west. You know, they are voting every week very bad laws against our rights, and also against the migrants. They voted 2 laws the last year, and we are losing our rights. So that's why we have to go on the street. There is no other way. If we just stay at home and send letters to the government, the letter, it will end in the dustbin. They will just cut it and say, oh, who cares? That's why all workers, all students, the young people, they're getting on the street. But we do it, of course, in safety. That's why we're calling people to come and join us next Saturday, 3 o'clock in Omonia, Okay. with mask and all this. Okay, thank you for your opinion. We are এখানে আমাদের আমি তাজুল ভাইকে একটি প্রশ্ন না দিয়ে পারছি না আসলে। তিনি সুধী দর্শক, আপনি যে প্রশ্নটি করেছেন সেটি ইয়াতে আপনার কাছাকাছিতে ফোন করার জন্য যেই তাদের কতগুলি স্কাইপই আছে সেভাবে আপনি চেষ্টা করতে পারেন, সেভাবেই হবে। আপনি কারো কাছে যাবেন না, যদি যান আপনি যাবেন এদেশের লয়ারের কাছে,
লয়ার আপনাকে যথেষ্ট সহযোগিতা করতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে তাজুল ভাই, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা সর্বশেষ? তাজুল ভাই, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? তাজুল ভাই শুনছেন? আপনি আমি শুনছেন? যেটা সর্বপ্রথম দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, সবাই আমরা যাতে এই করোনাকালীন সময়ে আমাদের এটা বুঝতে হবে, আমাদের জীবনটাই কিন্তু একটাই। প্রথম আমরা যেভাবে বাঁচতে পারি, আমাদেরকে স্বাস্থ্যবিধি এগুলা মানিয়ে কিন্তু সবার চলতে হবে। আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দেয়, ইনশাআল্লাহ আমাদের যে সমস্যাগুলো আছে এগুলা অবশ্যই এগুলার একটা সমাধান আল্লাহর তরফ থেকে আসবে। এই জন্য আমরা যাতে হতাশাগ্রস্ত না হই, না, এটাই আমি সবার উদ্দেশ্য বলবো। আমরা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করব। যেহেতু আমরা জীবন মানুষের চলে গেলে কিন্তু জীবন কিন্তু আর ফেরত আসে না। এই জন্য আমরা কোনো ব্যাপারেই যাতে হতাশাগ্রস্ত না হই, আমরা ধৈর্য ধারণ করি, এটাই আমি বলবো। আর আমাদের কমিউনিটির প্রেসিডেন্ট, কমিউনিটি তারা কিন্তু সার্বিকভাবে চেষ্টা করছে যে সবগুলা আমাদের যে সমস্যাগুলো আছে আমাদের লোকজনের তারা কিভাবে সহযোগিতা করতে চায়, তারা সবাই কিন্তু আমরা কমিটির সাথে আমাদের যোগাযোগ আছে। এবং আমি যে কথাটা বলছি, আমাদের যদি কোনো ভাই যারা গ্রীষ্মে খুব অসহায় যারা হয়ে থাকে, তারা যেন কমিটির সাথে যোগাযোগ করে বা আমাদের সাথে যোগাযোগ করে। আমরা অবশ্যই যে এরকম যদি কোনো আপিল আমাদের কাছে আসে, আমরা সবাই মিললেই তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব, না, এটাই। আর ওই যে আমি একটু আগে যে ব্যাপারটা, ওই যে 20 তারিখের যে ব্যাপারে আমি বলছিলাম, পাশাপাশি আরেকটা আমি বাংলাদেশ কমিটির প্রেসিডেন্ট সাহেবকে বলতে চাই যে আমাদের যে অবৈধ লোকগুলা যারা আছে, বিভিন্ন দেশে যে মানবাধিকার সংস্থা যারা আছে, তারাও কিন্তু অবৈধ মাইগ্রেন্ট যারা আছে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে সহযোগিতা করতেছে। কিন্তু এই গ্রিকে এগুলা কিন্তু খুবই দুর্বল। গ্রিকের এই হিউম্যান রাইট সংস্থাগুলো দুর্বল হওয়ার কারণেই কিন্তু আমাদের এত দুর্গতি। এই জন্য যাদের সাথে আপনার যে পেত্র বা যারাই আছে, তারা যাতে তাদের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা করতে পারে কিনা, এই ধরনের একটা তাদের সাথে আপনারা শেয়ার করবেন। তাদেরকে আমাদের সমস্যাগুলো জানাবেন যে আমাদের অনেকগুলো লোক আছে যে যারা আর্থিকভাবে, যাদের খাদ্যের অভাবে আছে, তারা হয়তো বিভিন্ন মানবাধিকার সংস্থার অ্যাড্রেস আপনাদেরকে দিবে এবং এদের মাধ্যমে আমরা কিছু সহযোগিতা হয়তো পাইতে পারি। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। জি, ধন্যবাদ। কুদ্দুস ভাই, যদি সর্বশেষ কিছু বলবেন। জি, ধন্যবাদ। প্রথমত যে জনাব তাজুল ইসলাম সাহেবকে, উনি অত্যন্ত সুন্দর টপিক বলছেন এবং ওনার কমেন্টসের জন্য অনেক ধন্যবাদ। তবে আমি গ্রিক প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে প্রথম সেটা হচ্ছে যে দীর্ঘ প্রায় 1 বছরের উপরে মানে করোনাকালীন পরিস্থিতি চলছে। এই অবস্থার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এলাইভ রেখেছে, আমরা জীবিত আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সবার উদ্দেশ্যেই বলবো যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, গ্রিক সরকারের নিয়ম কানুন মেনে চলি, অযথা বাইরে আমরা গেট টুগেদার করবো না এবং ওয়েতুক মানে মিলামিশা কইরা বা বাইরে যাইয়া আমরা মানে ওই জরিমানার সম্মুখীন হবো না। এই সব কিছু সামনে রাখিয়া সুষ্ঠু সুন্দরভাবে চলবেন, এটাই আশা করতেছি। আর দ্বিতীয় যে কথাগুলো বললো, আমি আবারও বলা দরকার, যেটা 20 তারিখের ব্যাপারটা যেটা বলছিলাম, আসলে আমরা যে বিষয়টা বললাম ওই প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনার বিষয় ছিল এবং আমাদের যারা কমেন্ট করছে তাদের আলোচনার বিষয়টাও কিন্তু এটাই ছিল। তো যাই হোক, আমি যতটুকু জানি, কারণ 20 তারিখের যে প্রোগ্রামটা, এটা হঠাৎ করে এইবার হইতেছে তা নয়, এটা দীর্ঘদিন যাবত প্রতি মার্চের 20 তারিখে হয় এবং ওইভাবেই করা হয়। যেহেতু এইবার করোনাকালীন পরিস্থিতি, আমি এই পেট্রোস কনস্টান্তিনো ওনার সাথে আমি সরাসরি আলাপ করেছি, অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আমরা আলাপ আলোচনা করতেছি, ওরাও বলছে ওখানে যাবে। তারপরেও যেহেতু আমাদের কাছে এক সপ্তাহ সময় আছে, আমি কালকে লিখিতভাবে পেট্রোস কনস্টান্তিনোর মাধ্যমে, যদি ওটার বৈধ কোনো আত্মীয় থেকে থাকে, অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দরা যায়, ইউরোপের অন্যান্য দেশগুলি স্বতঃস্ফূর্ত ভাবে যে সবাই এই ধরনের যায়, তাইলে অবশ্যই বাংলাদেশ কমিউনিটি যাবে এবং আমাদের প্রবাসী লোকগুলোকে আমাদের সাথে যাওয়ার জন্য আমরা বলেছি বা বলবো। আর যদি বিকল্প কোনো কিছু ধরে আমরা কোনো কিছু পাই বা মানে এইটার বিপরীত কোনো কিছু পাই, তাহলে যেহেতু আমাদের কাছে 1 সপ্তাহ সময় আছে, আমরা অবশ্যই আমাদের এইভাবে একটি কনভারসেশনের মাধ্যমে অথবা সরাসরি মানে নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা এটা রহিত করতে পারি। এটা আমাদের লোকগুলাকে আমরা পরবর্তী নিউজ না দেওয়া পর্যন্ত আপনারা ফাইনাল ডিসিশন নেবেন নাকি, ওইটা তো মানে বলে রাখতেছি। যে ধন্যবাদ সবাইকে। আর মানে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। গ্রিক প্রবাসী বাংলাদেশি যারা আছেন, যারা আমাদের অনুষ্ঠান শুনছেন,
সবাইকে আমার বাংলাদেশ কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি। এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি জনাব জয়ী সাহেব, যেটা আমি আগেও বলছি, উনি সবসময় বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে ভার্চুয়াল আলোচনার মাধ্যমে মানুষকে সচেতন করতেছেন এবং কমিউনিটির নেতৃবৃন্দ বা বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করিয়া এটা একটা সুরাহ সমাধানের ব্যবস্থা সুরাহ করার জন্য কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করতেছেন। এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছি কনস্টান্টিনোকে। উনি একটা কালো সন্ধ্যায় কিন্তু আমাদের সাথে উনি আসছেন এবং আমাদের সাথে সময় দিচ্ছেন এবং সার্বিকভাবে আজকে এই আলোচনা সুন্দর হোক, সার্থক হয়ে আশাবাদ ব্যক্ত করে মানে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আবির চৌধুরী, আপনি একটি প্রশ্ন করেছেন, আপনাকে নির্ধারিত যে সময় দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। আপনার ইন্টারভিউ নেবে কি নেবে না এটা অথরিটি আপনাকে জানাবে, সেই জন্য আপনাকে অ্যাকর্ডিং টু টাইম আপনাকে উপস্থিত থাকতে হবে। এটি আমাদের আপনার প্রশ্নের জন্য আমাদের পক্ষ থেকে বলা। ধন্যবাদ আপনি সহ যারা কমেন্ট করেছেন সবাইকে। থ্যাংক ইউ মিস্টার পেত্রো, joining with us last year, 19 June. You already participated our same one organization program, and today also that's why we are highly thanks to you from our Positive Bangladesh and our total team. And ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটি সম্মানিত সভাপতি এবং ধন্যবাদ জানাই আমাদের মানবিক ভাই, বলবো তাজুল ভাইকে আমি মানবিক হিসেবে আখ্যায়িত করতে চাই। তিনি সবসময় স্ট্রেট কথাগুলো বলতে কোনো দ্বিধাবোধ করেন না এবং কোর্ট বিল্ডিং এ গেলে আমাদের সকল বিপদের সময়ের মধ্যে আপনি সামনে দাঁড়ান। সেই জন্য আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনি সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রেসিডেন্ট কমিউনিটি প্রেসিডেন্ট কুদ্দুস ভাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ সবসময় সুন্দর পরামর্শ দিয়ে পাশে থাকার জন্য। শুধু দর্শক, আপনারা যারা দেখছেন, আগামীতে যারা দেখবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসলে এই অনুষ্ঠানগুলো আপনাদের জন্য করি, আপনারা পাশে থাকবেন, আপনারা বেশি করে শেয়ার করবেন, ফলে এই জিনিসগুলো সবাই দেখার সুযোগ পাবে। আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের প্রবাসীরা এমন কঠিন জীবন পার করি আমরা, এর মধ্যে যদি কোনো একটা আমাদের অতিথিবৃন্দের কথার মধ্য দিয়ে আপনাদের যদি উপকার হয়, তাহলে পরে আমরা আমাদের পরিশ্রম সার্থক হবে বলে মনে করি। এর বাইরে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, এছাড়া আমাদের কোনো চিন্তাও নাই। সুতরাং শুধু প্রবাসীদের পাশে তথ্য উপাত্তের ভিত্তিতে যদি কোনো উপকার করা যায়, সেই ক্ষুদ্র প্রয়াস থেকে আমরা সেই কাজটা করার চেষ্টা করি। আমরা নিজেরা করি না, আমাদের সমাজের যারা কমিউনিটির নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে দিয়ে এই কথাগুলো বলানোর চেষ্টা করি। আজকে একজন গ্রিক রাজনৈতিক সংগঠনের প্রধানকে আমরা উপস্থিত করেছি এই কারণে ওনার কথার একটি আলাদা গুরুত্ব রয়েছে বলে মনে করেছি। সেই জায়গা থেকে আমরা আপনাদের সামনে আনার চেষ্টা করেছি। যদি আগামীতে কোনো সুযোগ পাই আরো অন্য দলের প্রধানকে আনার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এইটুকুন আশা কামনা করে আজকে সবাই নিজ নিজ জায়গার মধ্যে সাবধানে থাকবেন। কোভিড যেহেতু বাড়তেছে, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।